আমাকে কেন বিয়ে করলেন? সেই কৈফিয়ত আমি তোকে দিতে ইচ্ছুক নই। আপনি আমাকে কৈফিয়ত দিতে বাধ্য। বিয়ে করেছে দেখে ভেবে নিস না আমার প্রতি তোর অধিকার আছে। আমার মর্জি মতো আমি চলবো, তোর মর্জি মতো তুই চলবি। কেউ কারো থেকে কৈফিয়ত নেব না। বলে আকাশ রুম থেকে চলে গেল। ঐশী আর আকাশ দুজনে মামাতো ফুফাতো ভাই বোন। আকাশের ফুপির মেয়ে ঐশী, আর ঐশীর মামার ছেলে আকাশ। আকাশ পিএইচডি করতে দেশের বাইরে আমেরিকায় গিয়েছিল। ঐশীর বিয়ে উপলক্ষে আমেরিকা থেকে বাংলাদেশে এসেছে, কিন্তু কে জানতো বাংলাদেশে এসে তার জন্য এত বড় সারপ্রাইজ অপেক্ষা করছে। যার বিয়ে খেতে এসেছিল তার সাথেই তার বিয়ে হয়ে গেল। ঐশীর যার সাথে বিয়ে ঠিক হয়েছিল সেই ছেলেকে নাকি তার পরিবার জোর করে বিয়ে দিয়েছিল। সেই ছেলের অন্য এক মেয়ের সাথে রিলেশন ছিল, তাই বিয়ের আগে তার প্রেমিকাকে নিয়ে পালিয়েছে। ঐশীর বিয়ে ভেঙে যাওয়াতে ঐশীর বাবা মা সকলে ভেঙে পড়েছিল। তখন ঐশীর মামা মামি ঐশীকে ছেলের বউ করার প্রস্তাব দেন। বোন, তুই চিন্তা করছিস কেন? আমার ছেলে আকাশের সাথে আমাদের ঐশীর বিয়ে দেব। ভাই, আকাশ কি রাজি হবে এই বিয়েতে? অবশ্যই রাজি হবে, কেন হবে না? ছেলেটাকে জোর করিস না বিয়েতে রাজি না হলে। বিয়ে তো সবার মধ্যে থাকা প্রয়োজন। তোকে কিছু ভাবতে হবে না বোন, আমি কথা বলছি আকাশের সাথে। এসা, আকাশকে ডাকো। কোথায়? ওর সাথে আমার কথা আছে। এশা মির্জা আকাশকে ডাকতে চলে গেল। হ্যাঁ বাবা, ডেকেছিলে? হুম। কি বলবে বলো। ঐশীকে তোমাকে এখন বিয়ে করতে হবে। হোয়াট? তোমাদের মাথা ঠিক আছে? মা বাবা এগুলো কি বলছে? তুমিও তো তুমি বলো। আমি কি বলবো, তোর বাবা তো ঠিকই বলেছে, বিয়েটা করে নে। কখনোই সম্ভব না। আমি ওকে বিয়ে করতে পারবো না। ওকে আমি সবসময় আমার বোনের নজরে দেখেছি। ওকে বিয়ে করা আমার পক্ষে অসম্ভব। ওকে তুই বোনের নজরে দেখেছিস, কিন্তু আমরা বৌমার নজরে দেখছি। ও তো তোর নিজের বোন না। বাবার সাথে সাথে কি তুমিও পাগল হয়ে গেলে মা? কেন ওকে বিয়ে করতে পারবে না? কেন? তোর কি অন্য কোনো জায়গায় রিলেশন আছে নাকি? অন্য কোনো মেয়েকে পছন্দ করিস? না, আমার পছন্দের কেউ নেই। পছন্দের কেউ নেই? তাহলে ওকে বিয়ে করতে সমস্যা কোথায় তোমার? ঐশীকে তো সবসময় আমি নিজের মেয়ের মতোই ভালোবেসে এসেছি। আমার কত শখ ছিল ওকে আমি আমার ছেলের বউ করে নিয়ে আসব, কিন্তু মাঝখান থেকে ওর বিয়ে ঠিক হয়ে গেল। আমার ইচ্ছা অপূর্ণই রয়ে গেল। এখন যেহেতু সুযোগ এসেছে, এটা আমি হাতছাড়া করব না। তোকে ওকে বিয়ে করতেই হবে। কখনোই সম্ভব না। তুই যদি বিয়ে না করিস তাহলে তুই আমাদের মরা মুখ দেখবি। মা, এসব কি বলছো? ভেবেচিন্তে বলছো তো সব? হ্যাঁ, সব ভেবেচিন্তেই বলছি। তোকে ঐশীকেই বিয়ে করতে হবে, এটাই ফাইনাল। আচ্ছা, আমি বিয়েটা করে নেব। তবে বিয়ে ছাড়া আমার কাছ থেকে আর বেশি কিছু আশা করবে না তোমরা। আকাশ হনহন করে রুম থেকে বেরিয়ে গেল। তারপরে আবার সবকিছু ঠিকঠাক করে তাদের দুজনের বিয়ে পড়ানো হলো। পুরো বিয়ে পড়ানোর সময় ঐশী ছিল নির্বাক, যেন সে কাঠের পুতুল। যে যেভাবে নাচ আছে সে সেইভাবে নাচছে। তার পরের ঘটনা তো সবাই বুঝতে পারলো। আকাশ রুম থেকে চলে যেতেই ঐশী কান্নায় ভেঙে পড়লো। আমি কি তোমাদের কাছে এতটাই বেশি হয়ে গেছিলাম মা, যে আমাকে তোমরা এভাবে বিয়ে দিয়ে দিলে? কেন এমন করলে? আজ থেকে তোমাদের সাথে আর কোনো যোগাযোগ রাখবো না। আমি মরে গেলেও না, আমি তোমাদের কেউ না। ঐশী চিৎকার করে কান্না করতে লাগলো। তার কান্না এই ঘরের চার দেয়ালের মধ্যে আটকা পড়ে গেল। কেউই শুনতে পেল না তার আর্তনাদ। সেদিন রাত্রে আকাশ সবাইকে না বলে আমেরিকা আবার চলে গেছে। সকালে, তোরা যা তো মা, ঐশীকে ডেকে নিয়ে আয়। অনেক বেলা হয়ে গেছে, মেয়েটা এখনো ঘুম থেকে ওঠে না। সকালের খাবারটা খাবে তো নাকি? তারা দৌড়ে ঐশীকে ডাকতে চলে গেল। দরজা টোকা দিতেই বুঝতে পারলো দরজা খোলা আছে। দরজা খুলে ভেতরে ঢুকতেই দেখলো রুমের ভিতরে কেউ নেই। ওয়াশরুম থেকে পানির আওয়াজ আসছে। কিছুক্ষণ পরেই খট করে দরজা খুলে ওয়াশরুম থেকে ঐশী বেরিয়ে এলো। আপু চলো, তোমাকে আম্মু নিয়ে যেতে বলেছে। খাবার খাবে তো নাকি? নিশ্চয়ই অনেক খিদে পেয়েছে। রাতে তো ঠিক মতো খাওয়া হয়নি তোমার। একটু দাঁড়াও, চুলটা একটু আঁচড়িয়ে নেই। কিছুক্ষণ পর দুজনে মিলে নিচে নেমে আসলো। তাদের দুজনকে নিচে নেমে আসতে দেখে এশা মির্জা বলল, মা, এদিকে আয় তো, আমার পাশে বস। মুখটা শুকিয়ে একদম এতটুকু হয়ে গেছে। কাল রাত থেকে পেটে কিছুই পড়েনি।
আয় মা, আমার পাশে বস, আমি খাইয়ে দিই। আম্মু, ভাইয়াকে তো দেখছি না সকাল থেকে। হ্যাঁ, সত্যিই তো, আকাশকে তো দেখছি না। ঐশীমা, তুই কিছু জানিস আকাশ কোথায় গেছে? ঐশী মাথা নেড়ে না করলো। এশা মির্জা কিছু একটা আজ করতে পেরে ঐশীকে আর কোনো প্রশ্ন করলো না। এমন সময় রনি মির্জা এসে টেবিলে বসলেন। শুভ সকাল মামনি। শুভ সকাল মামা। ঐশীর মামার ডাক শুনে সকলে কিছুটা বিব্রত বোধ করলো। এমা, ঐশী, এখন থেকে আমরা তোমার মা বাবা হই। মামা মামি কেন বলছো? আমাদের মা বাবা বলে ডাকবে, কেমন? মামি, আমার একটু সময় লাগবে, আমি চেষ্টা করব। তোমার সময় লাগবে, তুমি নাও, কিন্তু তোমার মুখ থেকে যেন আমরা মা বাবাই শুনতে পাই। জি। ঐশী আপুকে পেয়ে তো তোমরা আমাকে ভুলেই গেছো। আমি তো কেউ না, ঐশী আপু এখন তোমাদের সব। তারা, এটা কেমন কথা? আর ঐশীকে আপু বলছিস কেন? ঐশী তোর ভাইয়ের বউ না? ঐশীকে ভাবি বলে ডাকবি। আম্মু, এত সহজে কি অভ্যাস চেঞ্জ করা যায়? এতদিন আপু বলে ডেকেছি, এত সহজে কি ভাবি বলে ডাকা যাবে? তুমি বলো। অভ্যাস চেঞ্জ করা যায় না, তবে চেঞ্জ করতে হবে। ঐশীকে ভাবি বলে ডাকতে হবে। চেষ্টা করলে অভ্যাস চেঞ্জ হয়ে যাবে। ঐশী তো আমার আপু, তাই না? আর একদিকে আমার ভাবি। হ্যাঁ তো। গুড আইডিয়া। ঐশী আপুকে এখন থেকে আমি ভাবিপু বলে ডাকবো। ভাবি প্লাস আপু, ভাবিপু। তো যা ইচ্ছে হয় তাই বলেই ডাকিস, কিন্তু আপু বলিস না। ওকে। কথা পরে বলো, আগে আমাকে খাবার দাও, প্রচুর খিদে পেয়েছে, আমার অফিসে লেট হয়ে যাচ্ছে। রনি মির্জার কথা শুনে এশা তাড়াতাড়ি করে স্বামীর প্লেটে নাস্তা তুলেছিল। রনি মির্জা খেতে খেতে ফোনের ডাটা অন করলেন। ফোনের ডাটা অন করতেই তার সামনে আকাশের মেসেজ ভেসে উঠল, যেখানে লেখা ছিল, আমি আমেরিকায় চলে যাচ্ছি আবার। আমার সাথে কেউ যোগাযোগ করার চেষ্টা করবে না বাবা। আমি কারোর সাথে যোগাযোগ রাখবো না। আমার ইচ্ছে হলে আমি বাড়িতে আসব, না হলে আমি আর ফিরবো না। তোমরা আমাকে জোর করে বিয়ে দিয়েছো, কিন্তু আমাকে দিয়ে তো জোর করে সংসার করাতে পারবে না। এটাই আমার ফাইনাল ডিসিশন। আকাশের মেসেজ দেখে রনি মির্জার খাবার খাওয়া অফ হয়ে গেল। সামনে তাকিয়ে দেখলো সকলে হাসি মুখে খাবার খাচ্ছে, তাই সে আর কিছু বলল না। সেও চুপচাপ খেতে লাগলো। খাবার খাওয়া শেষ হতেই তারা ঐশীকে নিয়ে তার রুমে চলে গেল। এশা, তোমার সাথে আমার কিছু কথা ছিল, রুমে এসো। তুমি যাও, আমি টেবিলটা গুছিয়ে আসছি। টেবিল তোমাকে গোছাতে হবে কেন? বাড়িতে কি এমনি এমনি কাজের লোক রেখেছি? তারিকে বলো, ও টেবিল গুছিয়ে নেবে। তুমি আমার সাথে এসো। এশা কাজের মেয়েকে সবকিছু গুছিয়ে রাখতে বলে রনির পিছনে পিছনে রুমে গেল। কি হয়েছে? তোমার ছেলের কাজ দেখেছো? কি করেছে আকাশ? কি আর করবে, কাউকে কিছু না বলে সে আমেরিকায় আবার চলে গেছে। যাওয়ার আগে ফোনে মেসেজ দিয়ে গেছে, এই যে দেখো। কি বলছো? ও কখন চলে গেল? ঐশী কি জানে? না, মনে হয় জানে না। ওকে কিছু বলার দরকার নেই, যেমন আছে তেমনই চলতে দাও, সব ঠিক হয়ে যাবে। আমাদের ভাবা উচিত ছিল, ছেলেটাকে জোর করে ঐশীর সাথে বিয়ে দিলাম। মেয়েটার আবার জীবন না নষ্ট হয়। আকাশ যেন সবকিছু হয় বোঝাতে পারে। একটা মেয়ের জীবন তো এত সহজ। বিয়ে ভেঙে গেলে এখন যদি সবাই জানতে পারে আকাশও চলে গেছে, তাহলে মেয়েটাকে সবাই কথা শোনাবে। এত ভেবো না, তোর সব আল্লাহর উপর ছেড়ে দাও। বিয়েটা যখন হয়েছে, ইনশাআল্লাহ সব কিছু ঠিক হয়ে যাবে। আল্লাহ তাআলা সব কিছু ঠিক করে দেবেন। বিয়ের মতো পবিত্র বন্ধন অতি সহজে আল্লাহ তাআলা নষ্ট করবে না। তাই যেন হয়। আমার অফিসে লেট হয়ে যাচ্ছে, আসি, আল্লাহ হাফেজ। সময় আর নদীর স্রোত কখনো কারোর জন্য অপেক্ষা করে না, ঠিক তেমনি জীবনও কারোর জন্য থেমে থাকে না। দেখতে দেখতে কেটে গেছে 1.5টা বছর। 1.5 বছরে অনেক কিছু পাল্টে গেছে। ঐশী আকাশদের বাড়িতে থেকেই পড়াশোনা চালিয়ে যাচ্ছে। আকাশ আমেরিকাতে যাওয়ার উপর কারোর সাথে যোগাযোগ রাখেনি। সে তার কথা রেখেছে। হাজার চেষ্টা করে আকাশের সাথে কেউ যোগাযোগ করতে পারেনি, তাই সবাই সবকিছু আল্লাহর উপর ছেড়ে দিয়েছে। মামুনি, তাড়াতাড়ি খেতে দাও, আমার ভার্সিটি যেতে লেট হয়ে যাবে, এমনিতেই দেরি হয়ে গেছে। এত দেরি করে উঠলি? আমি কে কখন ডাক দিতে তোকে জানি না। বাপু, তোদের এত ঘুম কোথা থেকে আসে? আর আমার গুণধর মেয়ে কি করছে? তারা তো এখনো ঘুমাচ্ছে, ওকে ডাকলাম তবু উঠলো না।
ওই মেয়ের যে সামনে এসএসসি পরীক্ষা, ওর কি সেই টেনশন আছে? সকাল বাজার 9টা, এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছে। আমি তোকে কতবার করে বলি তারাকে একটু পড়া তুই। আমি তোকে পড়াতেই চাই, কিন্তু ওটা আমার কাছে চলে না মামুনি। কি করব বলো? কি করবি? একটা লাঠি বানিয়ে সেই লাঠি দিয়ে কয়েকটা দিবি, দেখবি ঠিক পড়তে বসবে তোর কাছে। তুমি এমনি এমনি তো কি বলছো? তার রেজাল্ট তো খারাপ হয় না, আল্লাহর রহমতে ভালোই হয়। ভালো হয় সেটা না হয় বুঝলাম, কিন্তু আরো ভালো করতে হলে পড়াশোনাতে একটু করতে হবে। এখন বাদ দাও তো মামুনি, আমার খুব খিদে পেয়েছে, ভার্সিটিতে তাড়াতাড়ি যেতে হবে। দেখেছিস, কথার তালে তালে সবকিছু ভুলে গেছি। আমি এক্ষুনি খাবার আনছি। ম্যাডাম, আপনার আর যাইতে হবে না, আমি বৌমনির খাবার লইয়া আইছি। এই ধরেন বৌমনি, তাড়াতাড়ি খাইয়া লন, আপনার ভার্সিটিতে যাইতে দেরি হইয়া গেলে। আর কথা না বাড়িয়ে তারই রানা খাবার খেতে লাগলো। খাবার খাওয়া শেষ হতে ঐশী তার মামির থেকে বিদায় নিয়ে ভার্সিটির উদ্দেশ্যে রওনা দিল। ম্যাডাম, ঐশী ভাবি কত হাসি খুশি থাকে, হ্যারে দেখা মনে হয় না হ্যার মনের মধ্যে কত কষ্ট। আকাশ ভাইজান কে আনছে, দিন দেখে চইলা গেল এই পরীর মতো বউ রাইখা। ঐশী তো সবসময় হাসি মুখে থাকে, কিন্তু ওর মনে মধ্যে যে কষ্ট, ওটা তো আমি বুঝতে পারি। কিন্তু কি করব বল, আল্লাহ তাআলা চাইলে সবকিছু ঠিক করে দিবে। শুধু দোয়া করিস আমার ঐশী মা যেন সব সময় ভালো থাকে, এমন হাসি খুশি থাকে। ম্যাডাম, আপনার ঐশী ভাবি তো হ্যার বাপের বাড়ি যায় না, বিয়া হওয়ার পর থাইকা এইখানেই থাকে। সব সময় হ্যার বাপের বাড়ির কারোর সাথেই কথা কয় না। ভাবি মনে হয় গোসা করছে হ্যার মা বাপের হাতে। হ্যার মা বাপ এই বাড়িতে আইলেও হ্যাঁ রুম থাইকা বাইর হয় না, হ্যার মা বাপের সাথে কথাও কয় না ভাবি, তাই না ম্যাডাম? তারই জানিস আমরা কার সাথে রাগ করি বেশি? না ম্যাডাম, আপনি না কইলে জামু কেমনে? আমরা সব সময় আমাদের আপন মানুষের সাথেই রাগারাগি করি, যাদেরকে আমরা বেশি ভালোবাসি, যাদের সাথে আমরা সব সময় থাকি, মেলামেশা করি, তাদের সাথেই আমরা রাগ অভিমান বেশিই করি। ঐশী তার বাবা মার প্রতি অভিমান হয়েছে, তাই এমন করছে। একবার ঐশী সবার সাথে কথা বললে সব রাগ অভিমান দূর হয়ে যাবে। এখন যা গিয়ে কাজ কর। আচ্ছা, আজকে দুপুরের জন্য কি কি তরকারি কাটুম ম্যাডাম? গোল গোল করে আলু কাটবি গরুর গোস্তর জন্য, আলু কুচি কুচি করে কাটবি, ছোট মাছ রান্না করব, পাতাকপি কাটবি, আর আজকে একটু পায়েসও রান্না করব। ফ্রিজ থেকে দুধের বোতল বের করে পানিতে ভিজিয়ে রাখবি। জি ম্যাডাম। কিরে বান্ধবী, ভার্সিটিতে তো আজকে শেষ ক্লাস, তারপরে তো গ্রীষ্মের ছুটি। ছুটি কিভাবে কাটাবি? না রে, তেমন কিছু ভাবিনি, কোথাও যাব না, বাড়িতেই থাকবো। আমি তো নানু বাড়িতে যাব, কতদিন হলো গ্রামে যায় না, এবারে ছুটি গ্রামে কাটাবো। আমার তেমন কোনো ইচ্ছে নেই, বাড়িতেই থাকবো। টুকটাক মামুনির সাথে ঘরের কিছু কাজ করব, সবাই মিলে বাইরে ডিনার করব, এই তো প্ল্যান। আর একটু পরে ক্লাস শুরু হবে, চল ক্লাসে যাওয়া যাক। আরে শোন, আজকে কিন্তু আমরা ক্লাস শেষে একটু ঘুরতে যাব বাইরে, অনেকদিন তো হলো দেখা হবে না। ঠিক আছে, সমস্যা নেই, আমিও মামুনিকে বলে আসছি আজকে বাড়িতে ফিরতে আমার দেরি হবে। ওকে ডান। তারা দুজনে ক্লাসে চলে গেল। ঢাকা আন্তর্জাতিক শাহজালাল বিমানবন্দরে আমেরিকা থেকে আসা একটা বিমান মাত্রই বাংলাদেশে ল্যান্ড করলো। আন্তর্জাতিক শাহজালাল বিমানবন্দর থেকে বেরিয়ে এলো এক সুদর্শন যুবক। দুপুরে হঠাৎ মির্জা বাড়ির কলিং বেল বেজে উঠল। তারই দেখ তো কে এসেছে। এই অসময়ে তো কারো আসার কথা না বাড়িতে। তোর বড় ভাইজান তো এখনো অফিসেই থাকে, যা তাড়াতাড়ি দেখ কে এসেছে। যাইতেছি ম্যাডাম। তারই ছুটে গেল দরজা খুলতেই তারই অবাক। ম্যাডাম, ম্যাডাম দেখেন কেডা আইছে। এমন করে চিৎকার করছিস কেন? আমি বাঘ নাকি ভাল্লুক? তারই সর এখান থেকে। তারই চিৎকার শুনে রান্নাঘর থেকে এসা বের হয়ে এলো। আকাশকে বেশি অবাক হয়ে গেল, প্রায় 1.5 বছর পর ছেলেকে দেখছে। মুহূর্তে এশা মির্জা ছেলেকে দেখে কান্না করে দিলেন। তারা ঘরে বই পড়ছিল, নিচ থেকে এত কান্নাকাটির আওয়াজ শুনে
ঘর থেকে বের হয়ে নিচের ড্রয়িং রুমে এলো। এসে তার ভাইকে দেখে দৌড়ে গিয়ে তার ভাইকে জড়িয়ে ধরলো। আকাশের কথা শুনে তারা আকাশকে ছেড়ে দিল। আকাশ তার মাকে জড়িয়ে ধরে বলল, ভাই কেমন আছিস? এতদিন কোথায় ছিলি? আমার সাথে কেন যোগাযোগ রাখিসনি? সব কিছু পরে বলছি, আগে মাকে দেখি। মা, এমনভাবে কান্না করছো মনে হয় আমি মারা গেছি। মাত্র 1.5 বছর তোমাদের সাথে যোগাযোগ করিনি, তাই এমন অবস্থা। আগে বাচ্চার বাবা হ, তখন বুঝবি সন্তানের জন্য বাবা মায়ের কেমন চিন্তা হয়। দেখিয়ে আর কান্নাকাটি করো না, এবার তো আমি চলে এসেছি। যা, রুমে যা। আকাশ রুমে চলে গেল ফ্রেশ হতে। রুমে প্রবেশ করতেই সে অবাক হলো। সে ভেবেছিল তার হয়তো রুমটা আগের মতো আর নেই, কিন্তু আগের মতো আছে, শুধু তার সবকিছুর সাথে মেয়েদের জিনিসপত্র যোগ হয়েছে। আলমারি বাড়িতে গিয়ে নিজের জামা কাপড় নিয়ে ফ্রেশ হতে চলে গেল। তারা তোর বাবাকে ফোন দে। দিচ্ছি। ইলিশ মাছ আর চিংড়ি মাছ বের কর তাড়াতাড়ি রিমা। ছেলেটা এতদিন পরে এসেছে, ওর জন্য কিছু প্রিয় জিনিস রান্না করব না? জি ম্যাডাম, আপনি কওনের আগেই বার করে রাখছি। এশা শিকদার ও রিমা দুজনের দ্রুত রান্নাঘরে গিয়ে কাজে লেগে পড়ল। ওইদিকে আকাশ পাক্কা আধা ঘন্টা পর ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হলো। আহ, কি যে শান্তি লাগছে ফ্রেশ হয়ে। প্রচুর খিদেও পেয়েছে। এখন পেট শান্তি করে একটা ঘুম দেব, তাহলে ভালো লাগবে। আকাশ রুম থেকে বের হয়ে নিচের ডাইনিং রুমে গেল, গিয়ে খাবার টেবিলে বসলো। আকাশকে আসতে দেখে এশা শিকদার তাড়াতাড়ি করে সবকিছু টেবিলে আনলেন, তারপর আকাশকে খেতে দিলেন। আকাশ শুধু চিংড়ি আর ইলিশ মাছ দিয়ে ভাত খেলো, তরকারি হাত দিয়ে ছুঁয়েও দেখলো না। খাবার খেয়ে সে রুমে চলে গেল বিশ্রাম নিতে। আকাশ রুমে যেতেই কলিং বেল বেজে উঠল। ঈশা শিকদার দরজা খুলে দিলেন। দরজা খুলতে দেখলেন তার স্বামী দাঁড়িয়ে আছে। কি হলো, মেয়েকে দিয়ে ফোন করালে? কি এমন জরুরি কথা? আগে তো ভেতরে এসে বসো, তারপরে বলছি। সবাই বসতে বসতে রনি মির্জা বললেন, অফিসের জরুরি কাজ রেখে মেয়ের কথায় তাড়াতাড়ি চলে আসছি বাড়িতে। এখন বলো কি হয়েছে? ঈশা শিকদার তার পাশে বসতে বসতে বললেন। আকাশ এসেছে। রনি মির্জা অবাক হয়ে বললেন, কখন এসেছে? কোথায় এসেছে? বাড়িতে এসেছে নাকি? আরে শান্ত হও, বাড়িতে সকালেই এসেছে। মাত্রই খাওয়া দাওয়া করে রুমে গেল বিশ্রাম নিতে। ছেলে বাড়িতে এসেছে সকালে, আর তুমি আমাকে এখন ফোন দিয়ে বলছো যে বাড়িতে এসো? এত হাইপার হওয়ার কিছু নেই। 1.5 বছর পর যখন বাড়িতে এসেছে, নিশ্চয়ই কোনো কারণেই এসেছে। তুমি রুমে যাও, ফ্রেশ হয়ে এসো, দুজনে একসাথে খাবার খাবো। ছেলে ঘুম থেকে উঠলেই দেখা হবে নি। রনি মির্জা ফ্রেশ হতে চলে গেল। ভার্সিটিতে দোস্ত কোথায় ঘুরতে যাবি বল? কোথায় ঘুরতে যাব তুই বল, আমি তো আর কিছু প্ল্যান করে আসিনি। ঠিক আছে, ওই যে একটা রেস্টুরেন্ট চালু হলো না কিছুদিন আগে, চল ওই রেস্টুরেন্টে যাই। কোন রেস্টুরেন্ট মনে পড়ছে না তো আমার। সি ফুড রেস্টুরেন্ট। পাগল হয়ে গেলি নাকি? কই, রেস্টুরেন্টে যেতে প্রায় 50 মিনিট সময় লাগবে, এত দূর যাওয়া যাবে? পাগল হয়ে যাব কেন? 50 মিনিট সময় লাগবে তো কি হয়েছে? তুইও বাসা থেকে বলে এসেছিস, আমি বাসা থেকে বলে এসেছি যে আমাদের বাড়িতে ফিরতে দেরি হবে, তাই কোনো টেনশন নেই, নো টেনশন। আর তুই জানিস রেস্টুরেন্টের যে ভিউ দেখলে পাগল হয়ে যাবি, একদম গ্রামীণ পরিবেশে। আমার পাগল হওয়া লাগবে না, তুই পাগল হোস। এখন তাড়াতাড়ি চল, তাহলে পরে আবার ফিরতে ফিরতে দেরি হয়ে যাবে। তারা দুজনে উদ্দেশ্যে রওনা দিল। রেস্টুরেন্টের সামনে নামতেই অরিন বাহির থেকে দেখে বলল, দেখেছিস বাইরে কত সুন্দর, ভিতরে মনে হয় আরো অনেক সুন্দর। দেখেছি, এখন চল ভেতরে যাই। রেস্টুরেন্টের ভিতরে গিয়ে যে ক্লাসে, রেস্টুরেন্টটা খুব সুন্দর। রেস্টুরেন্টটা মূলত একটা পুকুরের পাশে তৈরি, ছোট ছোট কুড়ে ঘর টাইপের ঘর, একটু গ্রামীণ গ্রামীণ ভাব আছে। তারা একটা হঠাৎ কুড়ে ঘরের ভেতরে গিয়ে বসলো। ম্যাম অর্ডার প্লিজ। কেমন করে অর্ডার দেব? আপনাদের অর্ডার মেনু কার্ড কই? ম্যাম আপনারা মনে হয় টেবিলের উপর নেই, ওইখানে অর্ডার মেনু কার্ড দেওয়া আছে। ওয়েটারের কথায় অনেকে ভালো করে খেয়াল করে দেখলো আসলে টেবিলের কার্ড আছে। ঐশী কি খাবি বল? এখানে তো সবকিছু সি ফুড দেখছি। আমার জন্য কাঁকড়া ফ্রাই আর সাধারণ ফ্রাইড রাইস আর একটা ভ্যানিলা ফ্লেভারের আইসক্রিম অর্ডার কর। শুনেছেন তো ও কি কি খাবে? জি ম্যাম। ওর জন্য এই খাবারগুলো নিয়ে আসবেন, আর আমার জন্য নিয়ে আসবেন সি ফুড ফ্রাইড রাইস, কাঁকড়া বাবরিকিউ, আর ভালো
ফ্লেভার আইসক্রিম। ওয়েটার চলে যেতেই ঐশী বলল, সি ফুড ফ্রাইড রাইস অর্ডার করলে ওর ভেতরে তো অক্টোপাস থাকে। তো কি হয়েছে? আমার কাছে তো ভালোই লাগে অক্টোপাস খেতে। বোন, আমি মরে গেলেও খাইতে পারবো না অক্টোপাস। আমার দেখলেই কেমন জানি লাগে। তার খাবো কি? তাদের কথার মাঝে ওয়েটার খাবার দিয়ে গেল। খাবার দিয়ে যেতে তারা খাবার খাওয়া শুরু করলো। রেস্টুরেন্ট থেকে বের হতে হতে বিকাল 4টা বেজে গেল। 4টা বেজে গেছে, এখান থেকে যেতে আরো 15 মিনিট লাগবে। ইয়া মাবুত, বাসায় যেতে যেতে তো প্রায় সন্ধ্যা হয়ে যাবে। সমস্যা নেই, সন্ধ্যা হবে, রাত হবে না তো। কথা না বলে তাড়াতাড়ি চল, দেরি হয়ে গেছে অনেক এমনিতেই। বাসায় মনে হয় সবাই টেনশন করছে। কলিং বেল বেজে উঠল। রিমা গিয়ে দরজা খুলে দিল। ছোট ম্যাডাম, আপনি আইছেন, এত দেরি করে রাত করলেন কেন? বড় ম্যাডাম আপনার লগে চিন্তা করতেছে। ঐশী কিছু না বলে বাসা ভেতরে ঢুকলো। ওইদিকে দেখে এশা মির্জা বলে উঠল, এত দেরি করে ফেললি? আমি তো চিন্তা করছিলাম, মাত্রই তোকে ফোন করতে চাইছি যে কোথায় তুই। আর বলো না মামুনি, অনেক দেরি হয়ে গেছে। তা হঠাৎ আজকে এই সময় বাবা বাড়িতে? সেটা তোর বাবা জানে। তোমরা থাকো, আমি আসছি। ওই যে নিজের রুমে গিয়ে ধপাস করে 4 হাত পা ছড়িয়ে দিয়ে বিছানায় শুয়ে পড়লো। বিছানায় শুতে কেমন যেন বিছানা শক্ত শক্ত মনে হলো। কি রে, আমার নরম বিছানা এমন শক্ত শক্ত মনে হচ্ছে কেন? ঐশী ধপাস করেছে শুয়ে পড়ায় আকাশ ব্যথা পেয়ে তড়িঘড়ি করে উঠে পড়ল। ও মা গো, আমার কোমর গেল রে। রুমে অন্য কারো কথা শুনে ঐশী তাড়াতাড়ি করে বেড সাইড লাইট অন করলো। ঐশী লাইট অন করতে দেখলো আকাশ। আকাশকে দেখে ঐশী তো অবাক হয়ে গেছে। আপনি এখানে? আমার বাড়িতে আমি থাকবো নাকি তুমি থাকবে? আমি সে কথা বলিনি, আমি বলেছি আপনি এখানে এই সময়। আপনি তো আমেরিকায় ছিলেন। আমেরিকায় ছিলাম, এখন চলে এসেছি। একবারে বুঝতে পেরেছিস? ঐশী আকাশের সাথে কথা না বাড়িয়ে ফ্রেশ হতে চলে গেল। ফ্রেশ হয়ে বের হয়ে দেখে আকাশ রুমে নেই। ফ্রেশ হয়ে বের হয়ে দেখলো আকাশ রুমে নেই। ঐশীও নিচে চলে গেল। আরে ভাবিপু, আসো আসো, তাড়াতাড়ি আসো, তোমার জন্য অপেক্ষা করছিলাম। এই যে দেখো, আমার ভাই আমাদের জন্য কত কি নিয়ে এসেছে। ভাই, আমাদের সবাইকে তো কত কি দিলি। ভাবিপুর জন্য কি নিয়ে এসেছিস? তারার কথা শুনে আকাশ ঐশীর দিকে চকলেটের একটা বক্স এগিয়ে দিল। এটা তোর জন্য এনেছি, নে ধর। ঐশীর নিতে মন চাইল না, তবুও মনের বিরুদ্ধে গিয়ে হাতে নিল। সে আকাশের মুখ থেকে বেশ ভালো করে বুঝতে পেরেছে আকাশ তার জন্য কিছুই আনেনি। জাস্ট তারা বলল জন্য সে হয়তো অন্য কারোটা ঐশীকে দিয়ে দিল। আকাশ, এটা কেমন কথা? আমাদের সবার জন্য এত কিছু নিয়ে এসেছো, আর ঐশীর জন্য মাত্র একটা চকলেট বক্স নিয়ে এসেছো? আসলে মা, ঐশী কি পছন্দ সেটা তো আমি জানি না, তাই আর কি সেভাবে ওর জন্য কিছু আনা হয়নি। ঐশী তোমার বউ, তার কোনটা পছন্দ অপছন্দ সেটা এখনো তুমি জানো না? ঐশী মা, দেখ তো এখানে কোন শাড়িটা তোর পছন্দ, তুই সেই শাড়িটাই নিয়ে এখান থেকে। না না আম্মু, থাক। তোমার জন্য এনেছি, তুমি নাও। আমার জন্য চকলেট ঠিক আছে। তুমি তো জানো আমি চকলেট পছন্দ করি, তাই লাগবে না। ভাবিপু, মা যখন বলছে নাও না। যদি তোমার আমার এখান থেকে কিছু পছন্দ হয় নিতে পারো। তোমরা সবাই আমাকে এমন ভাবে ট্রিট করছো, মনে হচ্ছে আমি তোমাদের পর। এমনিতেই আমার সবকিছু আছেই। এখনো ঘরে এমন অনেক জামা কাপড় আছে যেগুলো একবার ইউজ করা হয়নি। তাহলে তোমরা এমন করছো কেন? আচ্ছা, তাহলে তোর যেটা ভালো মনে হয় সেটাই কর, আমরা আর কিছুই বলবো না। আকাশ শুধু তাদের কাহিনী দেখে গেল, কিছু বলল না। তার নিজেরও মনে মনে খারাপ লাগছে, কেন যে ঐশীর জন্য কিছু আনলো না। সে আর কিছু ভাবলো না। এগুলো বাবার, তোমার জন্য। আমার জন্য আনতে হবে কেন? তুমি বাড়িতে এসেছো, এটাই অনেক। তো অফিসে কবে থেকে জয়েন করছো? ছেলেটা বিদেশ থেকে এসেছে কিনা এখনই তুমি অফিসে যাওয়ার কথা বলছো? কিছুদিন যাক, তারপর অফিসে জয়েন করবে। বন্ধু বান্ধব আছে, ঘোরাফেরা করুক, ঐশীকে নিয়ে ও বাড়িতে ঘুরে আসুক, তারপর না হয় অফিসে জয়েন করবে। আগেই তুমি এসব কথা বলো না। আমি বললাম একটা কথা আর তুমি আমাকে এতগুলো কথা শুনিয়ে দিলে। একেই বলে মেয়ে মানুষ। সরাসরি বললেই তো পারতে যে ছেলে এখন অফিসে জয়েন করবে না, পরে করবে, তাহলেই তো হয়ে গেল। হ্যাঁ, এখন তো মনেই হবে আমি বেশি কথা বলি। আমি তো এখন পুরনো হয়ে গেছি, আমাকে তো আর ভাল লাগে না। আমি বললাম ভালো কথা, তুমি রাগ করছো কেন?
হ্যাঁ হ্যাঁ, যাকে ভালো লাগে তার কাছে যাও, আমার কাছে যেন আর না আসতে দেখি তোমাকে। অন্যদিকে তারা তিনজনে এদের ঝগড়া দেখছে। বুড়ো হয়ে গেল, তাও এরা এখন এইভাবে ঝগড়া করে। মা বাবা তোমরা থামবে? বুড়ো হয়ে গেলে ছেলে বিয়ে দিয়েছ, এখনো এভাবে ঝগড়া করো তোমরা? বাবা তো তোমাকে কিছু বলেনি? হাই হাই, জন্ম দিলাম আমি, 9 মাস পেটে রাখলাম আমি, ছেলে এখন বাবার দিকে কথা বলে। আল্লাহ, এই দুঃখ আমি কই রাখবো? আকাশ পড়ে গেল মাইন কা চিবাই। কোন দুঃখে যে কথা বলতে গেছিল আল্লাহ মাবুদ জানে। আচ্ছা মামুনি, চলো যাই, সবাই পচা, আমরা যাই। কিছু স্ন্যাক্স বানিয়ে আনি, সন্ধ্যায় খাওয়া যাবে। 2 বাবা ছেলের জন্য বানাবো না, আমরা 3 জন মিলে খাবো, ঠিক আছে? চল চল, আমরা ওদের দেখিয়ে দেখিয়ে খাবো। আজকে থেকে আমি আর এ বাড়িতে রান্না করব না, কে করে সেটাও দেখে নেব। স্ত্রীর এমন কথা শুনে রনি মির্জা মুসকি মুসকি হাসলেন। এই মহিলাটাই তো তার প্রাণ। সকলে চিনেন ললিপপ, নুডলস আর ফুলকপির পকোড়া খাচ্ছে আর টিভি দেখছে। ঈশা মির্জা যতই বলুক কার জন্য খাবার রান্না করবে না, কিন্তু সে তো মা। মা কখনো কারো উপর রাগ করে থাকতে পারে না। সকলে একসাথে মিলে ক্রিকেট ম্যাচ দেখছে। হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে কোন দল জিতবে। বাংলাদেশ আর ইংল্যান্ডের মধ্যে 5 বলে 10 রান দিতে পারলেই বাংলাদেশে জিতবে। এই নিয়ে ভীষণ হই হুল্লোড় হচ্ছে, সবাই টেনশনে হাত খাচ্ছে। অন্যদিকে ঈশা মির্জা আর ঐশী দুজনে মিলে সবকিছু রান্না করছে। এমন সময় সকলে হই হই করে উঠলো, এরা 3 জনে বাড়িটা মাথায় করে রেখেছে। এত জোরে কেউ চেল্লায়, আশেপাশে মানুষ তো ভয় পেয়ে যাবে, মনে করবে বাড়িতে মনে হয় ডাকাত পড়েছে। আরে আম্মু, বাংলাদেশ জিতেছে, আজকে সেলিব্রেশন হবে। সেলিব্রেশন তোর পিঠের ওপর দিয়ে দেব, যা গিয়ে পড়তে বাস। ভাই এসেছে দেখে পড়াশুনো সব চাঙ্গে উঠে গেছে, তাই না? তারা আর কিছু না বলে চোখ দিয়ে আপনি নিজের রুমে চলে গেল। তারি, এই তারি, যে ম্যাডাম, আপনি ডাকছিলেন? এইভাবে বসে না থেকে আমাদের সাথে তো কাজে একটু হেল্প করতে পারিস। আম্মু থাক না, আজকেও বসে থাক, প্রতিদিন তো কাজ করে। আমি বলেছি আজকেও রেস্ট নিতে, তোমার সাথে আমি হেল্প করছি তো। ঐশীর কথা শুনে ঈশা মির্জা আর কিছু বললেন না, দিকে যান। চুপচাপ রান্নাঘরের দিকে কেন? রাত প্রায় 10টায় রান্না শেষ হতে ঈশা মির্জা ঐশীকে বললেন, ঐশী, যা মা, রান্না তো প্রায় শেষ হয়ে গেছে, তুই গিয়ে ফ্রেশ হয়ে নে। এইটুকু রান্না আমি করে নিতে পারবো। ফ্রেশ হয়ে সবাইকে ডাকবে খাবার খাওয়ার জন্য। ঈশা মির্জার কোথায় ঐশী সম্মতি জানিয়ে নিজের ঘরের উদ্দেশ্যে পা বাড়ালো। রুমে ঢুকতেই দেখতে পেলাম আকাশ খাটের সাথে হেলান দিয়ে বসে মোবাইল দেখছে। ঐশী কিছু না বলে নিজের মতো কাজ করতে লাগলো, আর আকাশ আর চোখে ঐশীর সমস্ত কার্যকলাপ পর্যবেক্ষণ করতে লাগলো। ঐশী আলমারি থেকে কাপড় নিয়ে নিজের মতো ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে। কিছুক্ষণ পরে ঐশী ফ্রেশ হয়ে জামা কাপড় চেঞ্জ করে ওয়াশরুম থেকে বের হলো। খাবার খেতে চলেন, রান্না শেষ। মামুনি তাড়াতাড়ি খাবার খেতে যেতে বলেছে। ঐশী আর কিছু না বলে দ্রুত ঘর থেকে বের হয়ে গেল। আকাশ এক নজর ঐশী যাওয়ার দিকে তাকিয়ে থেকে নিজেও বিছানা থেকে উঠে দাঁড়ালো ডাইনিং রুমে যাওয়ার উদ্দেশ্যে। মা, চিংড়ির মালাইকা এটা খুব মজা হয়েছে, নিশ্চয়ই তুমি রান্না করেছো? চিংড়ির মালাইকারিটা তোর বউ রান্না করেছে, আর বাকি সব আমি রান্না করেছি। ও, কেউ আর কোনো কথা না বলে চুপচাপ খাওয়া খেয়ে উঠে চলে গেল যার যার মতো। ঐশী রুমের বাইরে পায়চারি করছে। রুমে যেতে তার যেন কেমন হয় ইতস্তত বোধ হচ্ছে। এতদিন যে এই রুমে একাই থাকতো, এখন হঠাৎ করে আকাশের সাথে থাকতে হবে এটা ভাবতে তার কেমন যেন ফিল হচ্ছে। ভাবিপু, তুমি এখানে এমন ভাবে দাঁড়িয়ে আছো কেন? রুমে যাবে না? তারা আজকে আমি তোমাদের সাথে ঘুমাই, তোমার কি কোনো অসুবিধা হবে? আমার কোনো অসুবিধে নেই, কিন্তু তুমি আমার সাথে শুতে পারবে নাকি? একবার ভেবে দেখো, আমি কিন্তু ঘুমের মধ্যে তোমাকে লাথি মেরে ফেলে দিতে পারি। তুমি খুব ভালো করেই জানো ঘুমালে আমার কোনো হুঁশ থাকে না। ঐশী তারার কথা শুনে খুব চিন্তায় পড়ে গেল। আসলেই তারা রাতে ঘুমালে কোনো হুঁশ থাকে না, সে কি করবে ভেবে পাচ্ছে না। অগত্যা ঐশী তারাকে রুমে যেতে বলল, তারপর নিজেও ধীর পায়ে তার রুমে চলে গেল। রুমে গিয়ে দেখলো আকাশ রুমে নেই। বারান্দা থেকে কথা বলার আওয়াজ শুনে বুঝতে পারলো আকাশ বারান্দায় আছে, কার সাথে ফোনে কথা বলছে। আকাশ কথা শেষে রুমে এসে দেখলো ঐশী চুপচাপ দাঁড়িয়ে আছে।
এভাবে দাঁড়িয়ে আছো কেন? আপনার চকলেটগুলো নিন। আমি খুব ভালো করে জানি আপনি আমার জন্য কিছুই আনেননি, তাই চকলেটগুলো যার জন্য এনেছেন তাকে দিয়ে দেবেন। আমি কারো হক নষ্ট করতে চাই না। আমি চকলেটগুলো অবশ্যই তোর জন্য এনেছি, যার কারণে তোকে দিয়েছি। ওগুলো তোর কাছে রেখে দে। এখানে কেউ নেই, আপনাকে মিথ্যা বলতে হবে না। আমি এতটা বোকা না, আমি যথেষ্ট বড় হয়েছি। বলেই ঐশী চকলেটের বক্সটা আকাশের হাতে ধরিয়ে দিল। আকাশ তো রাগে ফেটে পড়ছে, তাকে এভাবে কেউ আজ পর্যন্ত অপমান করেনি। ঠিক আছে, সে ঐশীর জন্য কিছু আনেনি, তবু তো চকলেটের বক্সটা দিয়েছে, তাই না? চকলেটের বক্সটা নেওয়া ওর কর্তব্য, তাহলে কেন নেবে না? এটা ভেবে আকাশের প্রচন্ড রাগ হচ্ছে। ওই যে বলে না, নিজের দোষ কার চোখে পড়ে না, তেমনি আকাশের নিজের দোষটা তার চোখে পড়ছে না। আকাশ চকলেটের বক্সটা ঠাস করে টেবিলের উপর রাখলো, তারপর গিয়ে বিছানার একপাশে শুয়ে পড়লো। আকাশকে বিছানায় শুতে দেখে ঐশী কিছুক্ষণ কিছু একটা ভাবলো, তারপর বালিশ নিয়ে গিয়ে ডিভানে শুতে নিলেই আকাশ বলে উঠল, এখানে কোনো নাটক বা সিনেমা হচ্ছে না, তাই চুপচাপ বিছানার পাশে জায়গা আছে, ওখানে শুয়ে পড়ো। আকাশ শান্ত কণ্ঠে এমন কথা শুনে ঐশী চুপচাপ আর কথা না বাড়িয়ে বিছানায় শুয়ে পড়ল। ঐশীর ঘুম আসছিল না দেখে প্রচুর নড়াচড়া করছিল। আকাশ বলে উঠল, এভাবে নাড়াচাড়া করলে ঘুম আসবে না, চুপচাপ শুয়ে থাকো, দেখবে কিছুক্ষণ পরে একাই ঘুম আসবে। আকাশের কথা মতো ঐশী চুপচাপ শুয়ে রইল। এক সময় তার চোখে কখন নিদ্রা দেবী এসে ভর করলো সে বুঝতে পারল না। সকালে ঐশী ঘুম থেকে উঠে দেখলো আকাশ বিছানায় নেই। তাড়াতাড়ি করে নিজের দিকে তাকালো, দেখলো না তার জামা কাপড় সব ঠিকঠাক আছে। তাড়াতাড়ি করে নিজের দিকে তাকালো, দেখলো না তার জামা কাপড় সব ঠিকঠাক আছে। একটা স্বস্তির নিঃশ্বাস ফেললো। ঘড়ির দিকে তাকিয়ে দেখে সকাল 8টা বাজে। তাড়াতাড়ি করে উঠে ফ্রেশ হয়ে একদম ভার্সিটির জন্য একদম রেডি হয়ে নিচে নামলো। নিচে নামতে দেখলো আকাশ জগিং এর ড্রেস পরে সোফায় বসে আছে। নিশ্চয়ই সকাল সকাল উঠে জগিং এ গিয়েছিল। আকাশ সব সময় নিজের স্বাস্থ্যের যত্ন নেয়। আম্মু খাবার দাও, আমাকে ভার্সিটিতে যেতে হবে, দেরি হয়ে যাচ্ছে তো। ঐশীর কথা শুনে এশা মির্জা রান্নাঘর থেকে আওয়াজ দিল, তুই টেবিলে বস, আমি তোর জন্য খাবার নিয়ে আসছি। এশা মির্জা ঐশীকে খাবার দিয়ে বলল, এই তোর না ভার্সিটিতে ছুটি, তাহলে ভার্সিটিতে যাবি মানে? আর বলো না, সকালে ভার্সিটির গ্রুপে স্যার মেসেজ দিয়েছে আরো 2 দিন নাকি ভার্সিটি খোলা থাকবে। কিসের জন্য যে খোলা থাকবে সেটা তো বুঝতে পারছি না। আগে ভার্সিটিতে যাই তারপরে। ও তাহলে তুই আজকে একা যাস না, দুটো গাড়ি একটাও নেই, তোকে বরং আকাশ ওর বাইকে দিয়ে তোকে ভার্সিটিতে দিয়ে আসবে নে। না না, যেতে হবে না, আমি যেতে পারবো। এমনিতেই আমার দেরি হয়ে গেছে। কখন রেডি হবে আর কখন যাবে তার ঠিক নেই। তার চেয়ে বরং আমি চলে যাই। ঐশী আর দেরি না করে তাড়াতাড়ি খাবার খেয়ে ভার্সিটির উদ্দেশ্যে চলে গেল। তুই এইভাবে দাঁড়িয়ে আছিস কেন? যা তাড়াতাড়ি ফ্রেশ হয়ে খাবার খাবি, নাকি এইভাবেই খাবার খাবি? আকাশ মায়ের কথা শুনে তাড়াতাড়ি নিজের রুমে চলে গেল ভার্সিটিতে। দোস্ত, কেমন দুঃখ লাগে তুই বল। আমি গ্রামের বাড়িতে যাবার জন্য রাতে সব গুছিয়েছি, কত প্ল্যান করে রেখেছি, এর মধ্যেই ভার্সিটিরও মাথা খারাপ হয়ে গেছে। ছুটি দিয়ে বলছে ভার্সিটিতে এসো। সবাই তো প্রায় আসছে, এখন কি আর করার। আরে কোনো অসুবিধা নেই, 2 দিন তো মাত্র, তারপরে তো আবার ছুটি দেবে। বিশ্বাস কর বইন, এই 2 দিন আমার কাছে 2 বছরের মতো লাগতেছে। আমার মন শুধু আঁকুপাকু করছে কোথাও ঘুরতে যাওয়ার জন্য। গ্রামের বাড়িতে যাব, সবাই চলে এসেছে, আমি শুধু যেতে পারছি না। তো কি হয়েছে এমন ভাব করছিস? মনে হচ্ছে তোর বয়ফ্রেন্ড গ্রামের বাড়ি। এই এক মিনিট, তুই আবার তোর কোনো কাজিনকে পছন্দ করিস না তো? ধুরবাল, কাজিনদের মধ্যে আমার এসব পছন্দ হয় না। তাহলে কারে পছন্দ হয়? আমাদের রনি ভাই রে। যাই বলিস আর তাই বলিস, রনি ভাই দেখতেও যেমন সুন্দর তেমনি তার মেধাও। ওই হাবাগোবারে আবার কে পছন্দ করবে? ওই গবলের শুধু চেহারা আর পড়াশোনায় ভালো, কোথায় কিভাবে কথা বলতে হয় তা কি জানে? এটা কোনো কথা? বর্তমান যুগে কিন্তু এমন ছেলে পাওয়া খুব কঠিন। বেশিরভাগ ছেলেদের দেখবেই মেয়েদের সাথে ফ্লার্ট করে, সেখানে তো ভাইয়া সবসময় নিজের পড়াশোনা নিয়েই ব্যস্ত থাকে। আরে ধুর, ওর সাথে কথা বলে শুধু পড়াশোনার খাতিরে, তাছাড়া তেমন কোনো কথা হয় না। যখনই যাই ওই বেটাই খালি কয়, অরিন তোমার পড়াশোনা কেমন চলছে? প্রথম যাও একটু পছন্দ ছিল, এখন ওরে ভালোই লাগে না আর।
ছেলে মানুষ হবে রোমান্টিক স্মার্ট, আর ওকে দেখ কেমন করে থাকে সব সময়। যাই বলিস আর তাই বলিস, আমার কিন্তু রনি ভাইকে খুব ভালো লাগে। পছন্দ হয় নাকি? রাস্তা ক্লিয়ার করে দেব। এটা কেমন কথা, তুই তো সবই জানিস। শোন, ভালোবাসে না, বিয়ে করে বাইরের দেশে পড়ে আছে, আজ পর্যন্ত বইয়ের মুখটা ভালো করে দেখলো না। এসব নিয়ে এত পড়ে থাকার কোনো মানেই হয় না। আমি হলে কবে ডিভোর্স দিয়ে পগার পার হয়ে যেতাম। দেশে এসেছে আকাশ। কি বললি আবার বল। আকাশ দেশে এসেছে। ওহো, কুছ কুছ হোতা হ্যাঁ, বহুত কুছ হোতা হ্যাঁ। আমাকে তো বললি না। আমি নিজেই জানি না যে আকাশ ভাইয়া দেশে আসবে, কাউকে না জানিয়ে এসেছে। আগামীকাল বিকেলে বাড়িতে গিয়ে দেখি আকাশ ভাইয়া। কিরে, রাতে কিছু হয়েছে না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি আর কিছু বলবো না। তবে শুধু এটুকুই বলবো, তোদের মধ্যে যেন সবকিছু ঠিক হয়ে যায়। অরিনের কথা শুনে ঐশী একটা তাচ্ছিল্য হাসি দিল। হঠাৎ তাদের কথার মাঝে একটা ছেলে ডাক দিল, এই তোমরা এখানে দাঁড়িয়ে আছো কেন? চলো ভার্সিটির ভেতর চলো। আর ভার্সিটির ভিতরে যাব। আগামীকালকে ছুটি ছিল, আজকে আবার আসতে বললে এটা কেমন অত্যাচার আমাদের উপর। কিসের জন্য যে ভার্সিটিতে ভর্তি হয়েছিলাম? আমি গ্রামের বাড়িতে যাব, এর জন্য আমার যাওয়া ক্যান্সেল হয়ে গেল। ভালো লাগে না এমন। অরিনের এমন ন্যাকা কান্না দেখে রনি একটু মুচকি হাসলো। রনি মনে মনে বলল, মেয়েটা আসলে পুরাই একটা বাচ্চা, এত কিউট লাগে কিন্তু বলতে পারি না। ভাইয়া হঠাৎ করে আবার আমাদের কেন ভার্সিটিতে ডাকলো? ছুটি দিয়েছিল তারপরেও কেন? আপনি কি কিছু জানেন? ছুটির পরে মনে হয় আমাদের আবার পরীক্ষা হবে। রনির কথা শুনে ঐশী আর অরিন দুজনে একসাথে বলে উঠল, কি? মাত্র পরীক্ষা শেষ হলো, ছুটি দিল, আবার কেন ভাই পরীক্ষা? ভাল লাগে না আমার। ছুটিগুলো কি একটু শান্তি মতো কাটাইতে দেবে না? মাত্রই না সেমিস্টার চেঞ্জ, পরীক্ষা দিলাম, আবার কেন? আবার কি পরীক্ষা হবে রনি ভাইয়া? আরে এত টেনশনের কি আছে? কুল, নো চিন্তা, ডু ফুর্তি। আরে এমন কোনো পরীক্ষা না, মেবি মান্থলি এক্সাম হবে। মান্থলি এক্সাম হলে তো হলোই, তাই বলে মান্থলি এক্সাম হবে তাই এখনই আমাদের সবাইকে ডাকতে হবে আবার ভার্সিটিতে? ছুটির পরেও তো বলা যেত। আরে আগে চিন্তা করে লাভ নেই, চল ক্লাসে চল, তাহলে শুনতে পাবি। অরিনকে আর কিছু বলতে না দিয়ে তাকে টানতে টানতে নিয়ে গেল ঐশী। 2 ঘন্টা পরে, তোকে বলেছিলাম না আমাদের ইউনিভার্সিটি প্রফেসর বেশি বোঝে। আর ওই রনির বাচ্চা কি বললো? বলে মান্থলি পরীক্ষা, তেমন কোনো চাপ দেবে না। দেখেছিস তুই কি বললো? পরীক্ষা না দিলে ফাইনাল সেমিস্টার থেকে নাম্বার কাটবে। তাই তো বলি, এত সহজে এরা আমাদের ছুটি কাটাইতে দিব? এদের বাস দেওয়া না পর্যন্ত শান্তি লাগে না। আমার মনে হচ্ছে মাঠের এই ঘাসের উপর গড়াগড়ি খেয়ে কান্না করি। যা, এমন সব মানুষের মতো বিহেভ করছিস কেন? নিজে এত ভালো ছাত্রী, তাই তো কোনো চিন্তা নেই। যত চিন্তা আমার, ভালো লাগে না। কোন দুঃখে এখানে ভর্তি হয়েছিলাম আল্লাহ ভালো জানে। এত চিন্তা করিস না, তোর রনি আছে না, সব ঠিক হয়ে যাবে। কিসের রনি রানি করিস? ও কি আমার পড়া করে দিতে পারবো? বেশি বকিস না। তোর পড়া করে দিতে না পারলেও তোকে হেল্প করতে পারবে, তাই বেশি ঢং করিস না। তুই নিজেও ভালো ছাত্রী, তা না হলে চান্স পাইতি। জীবনের সবচেয়ে বড় ভুল ছিল এই ভার্সিটিতে অ্যাডমিশন নেওয়া। লাইফটা হেল করে দিল। কোনো কিছুই করতে পারি না ঠিক মতো, কোথাও গিয়েও শান্তি নাই। অ্যাসাইনমেন্ট, পরীক্ষা, ল্যাব, ক্লাস করতে করতে আমার জীবন চলে গেল। ভাই, এভাবে যদি জীবন যায় তাহলে চলবে কেমনে? সরি, আমি তোর ভাই না, আমি তোর বোন, থুক্কু, তোর বান্ধবী। আরে হইলেই হলো একটা। রনি পিছন থেকে বলে উঠল, তোমরা এখানে কি করছো? বাসায় যাবো না? ভাবছি বাসায় আর যাব না, ভার্সিটিতেই থেকে যাব। প্রতিদিন যাওয়া আসা করে বাবা মায়ের টাকা খরচ করার কোনো মানেই হয় না। জীবনটা তেজপাতা করে দিল এই ভার্সিটি। তেজপাতা যেমন মানুষ তরকারিতে দেওয়ার পরে খাওয়ার সময় ঠিক ফেলে দেয়, আমাদেরও একই অবস্থা হয়েছে। কোথায় একটু শান্তিতে ঘুরতে পারি না এই ভার্সিটির কারণে। ঐশী, তোমার বান্ধবী এমন আবল তাবল বকছে কেন? মাথা ঠিক আছে নাকি? আরে ভাইয়া, ওর কথায় কান দেবেন না তো। ওর মাথার স্ক্রু ঢিলা হয়ে গেছে, টাইট দিতে হবে। বেচারি খুব টেনশনে আছে, গ্রামে ঘুরতে যাবে। তার আগেই এমন একটা নিউজ পেলো, তাই ভাবছে গ্রামে গিয়ে একটু শান্তিতে ঘুরতে পারবে না। আরে এই ব্যাপার, গ্রাম কি আর মানুষ 1 মাস ধরে থাকবে?
খুব হলে 10 দিন থাকবে, আর বাকি দিন পড়াশোনা করবে। সমস্যার সমাধান। এই বেড়ায় খালি বুঝেননি পড়াশোনা। তুই হ্যান্নে ঘুরোইন ফিরোইনের মজা কেমতে বুঝবি? এই ছেলে সরো এখান থেকে। এই ছেলে খালি বোঝে পড়াশুনো, তুমি কেমনে ঘোরাফেরার মজা বুঝবে? বলে অরিন মুখ ঝামটা মেরে চলে গেল। আর রনি অরিনের কোনো কথা না বুঝে দাঁড়িয়ে রইল। ঐশী রনির মুখ দেখে খুব ভালো করেই বুঝতে পেরেছে রনি অরিনের কথা বুঝতে পারেনি। তাই ঐশী বলল, ভাইয়া আপনি থাকেন, ছুটির পরে দেখা হবে ইনশাল্লাহ। আর দেখা হচ্ছে না, আল্লাহ হাফেজ। রানী কিছু বুঝবাটার আগেই ঐশী সেখান থেকে চলে গেল। রনি আর কিছু না ভেবে সেও সেখান থেকে চলে গেল। এই কুত্তির দ্বারা কোথায় যাচ্ছিস? কোথায় আর যাব, বাড়িতে যাচ্ছি। এখান থেকে আর কি করব? তুই রনি ভাইকে কি বললি? ভাইয়া যদি বুঝে যেত তাহলে কি হতো? ভাগ্যিস ভাইয়া তোর কথা বুঝতে পারেনি। ওই গাধা কি এইসব কথা বুঝবে? এইসব ভাষা বুঝবে না, দেখেই তো বলছি। ওই গাধা তো শুদ্ধ ভাষা বোঝে। হয়েছে চল, ওই গাধা একদিন তোর জামাই হবে। কখনোই না, অসম্ভব। তুই দেখে নিস। আচ্ছা দেখবনি। কিরে, আজকে তোর জন্য গাড়ি আসবে না? না রে, বাবা তো জানে যে আজকে আমার ছুটি, তাই তো আজকে আসার সময়ও রিকশায় আসছি। এখন রিকশায় যেতে হবে। কেন, ভাইয়া তোকে নিতে আসবে না? সে কেন আমাকে নিতে আসবে? আমি ছাড়াও তার অনেক কাজ আছে। এটা কেমন কথা বললি তুই? তোর হাজবেন্ড তোকে নিতে আসবে, সব কাজের থেকে তুই বেশি ইম্পর্টেন্ট। শোন, তোকে একটা কথা বলি, আমাদের সম্পর্ক সাধারণ হাজবেন্ড ওয়াইফের মতো না, সেটা তুই ভালো করেই জানিস। তাহলে কেন বলছিস সেসব কথা? আচ্ছা বাই, বাসায় তাড়াতাড়ি যেতে হবে। হ্যাঁ, এখন তো তাড়াতাড়ি বাসায় যেতে হবে। তুই যত যাই বলস, ভাইয়াকে পছন্দ করস, এটা আমি খুব ভালো করে জানি দোস্ত। দুজনে দুদিকে চলে গেল। এখন বল, বিদেশি দিনকাল কেমন গেল? কেমন আর যাবে, আলহামদুলিল্লাহ খুব ভালোই গেছে। পিএইচডি তো করে আসলে, এখন প্ল্যান কি? বাবার বিজনেস দেখাশোনা করব, সাথে নিজের একটা বিজনেস দাঁড় করাবো। গুড আইডিয়া, নিজের একটা পরিচিত দরকার। তা আমাদের গুড হ্যান্ডসাম বয় কবে বিয়ে করছে? শালা, তুই তো বিয়ে করে বসে আছিস, আর কিছুদিন পরে বাচ্চার বাবা হয়ে যাবি। বিয়ে করলাম না 1 মাস হলো, এর মধ্যে বাচ্চার বাবা হয়ে যাব? বাচ্চার বাবা হতে টাইম লাগবে না। বাসর ঘরে কত মানুষের বউ প্রেগনেন্ট হয়ে যায়। তোরা জীবনে ভালো হবি না। এত ভালো হয়ে কি করব? ভালো হয়ে তো ভাত পাবো না, তাই একটু খারাপ হওয়ার প্রয়োজন। ভালো হয়ে লাভ নেই যে দোস্ত, ভালো হলে জীবনে বাচ্চার মুখ দিতে পারবি না। চলো কোথাও ঘুরে আসি সবাই মিলে, অনেকদিন পর বন্ধুরা একসাথে হলাম, একটু ঘোরাঘুরি না করলে হয়? শালা তুই কি করবি হানিমুন, আর আমরা সিঙ্গেল হয়ে কি করব? তোদের প্রেম প্রীতি দেখবো? শালা, তুই বিয়ে করে ভাব দেখাস, আর একজন তো রেজিস্ট্রি করে রাখছে, তাও তোরা নিজেকে সিঙ্গেল দাবি করিস? তোদের লজ্জা করে না? শালা বিয়ে করেছে তো কি হয়েছে, বউকে তো দেবে না। বউ আমার ছোট, শ্বশুর তো আমার মনের কথা বোঝে না রে বেটা। বউ ছাড়ে যে মুই কেমনে রাত কাটাই মুই ভালো জানি। বিয়ে করার পরেও সিঙ্গেলের এই জ্বালা যদি কেউ বলতে পারতাম, তাহলে বুঝতে আমার মনের মধ্যে কত জ্বালা। কি আর বলবো দুঃখের কথা দোস্ত, তোরা তো খুব ভালো করেই জানিস অবনীর বাবা এমনিতেও রাজি ছিল না আমার সাথে আপনি কেউ বিয়ে দেওয়া, তবুও যে দিয়েছে এটা আমার ভাগ্য। অনেক বলে রেজিস্টারটা করিয়েছি, এখন যদি বলি তুলে আনবো তাহলে ভাই ডিভোর্স করিয়ে ছাড়বে। শালা শ্বশুররা এমন হৃদয়হীন হয় কেন রে? তারাও তো বিয়ে করেছিল, তারা কি বউ ছাড়া এক রাত গেছে? ভাই থাকলে আমাদের কষ্টটা বুঝতো, তারা থাকে না, এই জন্য তো এত কষ্ট দেয় আমাদের। এতদিন পরে তোদের সাথে দেখা করতে এসেছি, এসব কথা বাদ দে, অন্য কথা বলে। আরে চিন্তা করিস না, ঘুরতে যাওয়ার সময় তোরা তোদের শ্বশুরকে বুঝিয়ে বলবি, তাহলেই হবে। কাজের কথাই তো বলছি, অকাজের কথা তো আর বলছি না। আমাদের মধ্যে এখন তুই সিঙ্গেল আছিস, তা বল বিয়ে কবে করবি? আমি তো বিবাহিত। আকাশের এমন কথা শুনে সকলের মাথায় বাজ পড়ার জোগাড়। সকলে একসাথে বলে উঠল, কি বললি আবার বল। কি বলেছি শুনতে পাসনি? তোরা বয়রা নাকি? বলেছি আমি বিবাহিত। আমাদের সাথে মজা করছিস নাকি? ইয়ার কি করার জায়গা পেলি না?
এটা মজা করার বিষয়? তোর মাথা ঠিকঠাক আছে তো? সত্যি করে বলছিস তো, নাকি বিদেশ গিয়ে মাথায় সমস্যা হয়েছে? তুই বিয়ে করছিস, আমরা জানবো না? এটা কেমন করে সম্ভব? আমি বিয়ে করেছি, তাও 2 বছর আগে। এবার যেন সবাই আরো বেশি অবাক হয়ে গেল। সজীব তো বর্ষা থেকে দাঁড়িয়ে গেল। ভাই তুই দেখেছি একের পর এক আমাদের শক দিয়ে যাচ্ছিস, আর শক দিস না, এবার কিন্তু হার্ট অ্যাটাক করে ফেলবো। শালা তুই এত বড় হারামি। তিনজনে একসাথে আকাশের পিঠে কিল বসিয়ে দিল। আকাশ তিনজনের মারে ব্যথায় কুকিয়ে উঠল। ভাই আমাকে মারিস না, আমার সম্পূর্ণ কথা তো আগে শুনবি, তারপরে না হয় বলিস আমি কোন পরিস্থিতিতে বিয়ে করেছি। ঠিক আছে, তুই বল, আমরা শুনছি। আরিনের কথায় সকলে চুপ হয়ে আকাশের কথা শুনতে লাগলো। আকাশ একে একে সব ঘটনা তাদের বলল। ঘটনা শুনে তো তারা সকলে হতবিম্ব হয়ে গেল। এত কিছু হয়ে গেল সেই 2 বছর আগে, তাও আমরা জানতে পারলাম না। এই, তুই আমাদের বন্ধু বলিস? ঠিক বলেছিস সারিয়ান, মানলাম বিয়েটা জোর করে হয়েছে, তাই বলে কি আমাদের জানার অধিকার নেই 2 বছর আগের কথা এখন বলছিস? বিশ্বাস কর, তখন আমার কোনো মন মানসিকতা ছিল না যে তোদের সব কিছু বলবো। এমন একটা পরিস্থিতির মধ্যে ছিলাম, তখন তোদের বলে বোঝাতে পারবো না। সবাই বুঝেছি, এখন বল কবে ভাবিকে দেখাবি? কবে যেতে আগে বল। সময় হলে দেখতে পাবি। আগে বল কবে ঘুরতে যাব সবাই মিলে? কক্সবাজারে কিন্তু যাব, এটা কিন্তু ফাইনাল। এখন শুধু ডেট ফিক্সড করা দরকার। কি জানি শ্বশুরগুলো রাজি হবে কিনা। গ্রুপ করলে একদিন সবাই ডেট ফিক্সড করে নিবনে, সবার সুবিধা অনুযায়ী। অনেকক্ষণ তো হলো, বাসায় যাওয়া যাক। নাকি তোরা থাকবি? আমার বাসায় একটু কাজ আছে। তাহলে চল একসাথে উঠি। আকাশ রেস্টুরেন্টের বিল দিয়ে সকলে একসাথে বের হয়ে গেল। রাহাত সজীব বিদায় নিয়ে চলে গেল। ওরা চলে যেতেই আরিয়ান আকাশকে বলল, তোকে একটা কথা বলার আছে। বল। আমি খুব ভালো করেই জানি তুই আমাদের সব কথা খুলে বলিসনি। আমি তোকে চিনি। আরিয়ানের কথা শুনে আকাশ চুপ করে রইল। সবার থাকে আরিয়ান তাকে ভালো বোঝে। ছেলেটা কেমন জানে সবকিছু বুঝে যায়। তোর কথা শুনে আমি যতটুকু বুঝতে পারলাম, তোর আর ভাবির মধ্যে সম্পর্ক স্বাভাবিক নয়। তুই আর ভাবি দুজনেই পরিস্থিতির শিকার ছিলি, তাই সব কিছু ঠিকঠাক করে রাখছিলি। বিয়ের বয়স তো কম হলো না, 3 বছর হয়ে গেছে। যদিও পরিস্থিতি অন্যরকম ছিল, কিন্তু আশেপাশের মানুষ কিন্তু তোকে না, ভাবিকে কথা শোনাবে 19 থেকে 20 হলে। আশা করি তোকে আর কিছু বলতে হবে না। আমাদের মধ্যে তুই যথেষ্ট বুঝবান। আশা করছি সব তুই বুঝে গেছিস। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আরিয়ান চলে যেতেই আকাশও তার গাড়িতে গিয়ে বসলো। আম্মু। বলে ফেল, কি বলবি? বলছিলাম কি আম্মু, সবাই মিলে ঘুরতে আসা যাক একটু কোথাও। না, আমরা কোথাও যাব না। তুই আর আকাশ যা, দুজনে মিলে তোদের বাড়িতে যা। আম্মু, ওই বাড়ি ছাড়া যেখানে তুমি আমাকে যেতে বলবে আমি সব জায়গায় চলে যাব, কিন্তু প্লিজ ওই বাড়িতে যেতে বলবে না। এটা কেমন কথা ঐশী? আকাশ বিদেশ থেকে এসেছে, এখন তোর কর্তব্য ওকে নিয়ে তোদের বাড়িতে যাওয়া। আকাশ তোর শ্বশুর বাড়িতে যাবে না। আম্মু, আমি কোনো কথা শুনতে চাই না। আজকে আকাশ বাড়িতে আসলে ওর সাথে কথা বলবো। দুজনে একসাথে ওই বাড়িতে যাবি। আর কতদিন রাগ করে থাকবি? সবাই তো পরিস্থিতির শিকার ছিল। ঐশীকে কিছু বলার সুযোগ না দিয়ে ঈশা মির্জা সেখান থেকে চলে গেল। ঐশী তার যাওয়ার দিকে তাকিয়ে রইল। কি করবে সে? 2 বছর আগে তার জীবনটা কেমন যেন এলোমেলো হয়ে গেছে, এখনো গুছিয়ে নিতে পারেনি। 2 বছর বাবা মার সাথে কোনো যোগাযোগ নেই। এ বাড়িতে আসলেও সে তার বাবা মার সাথে দেখা করে না। একটা দীর্ঘশ্বাস ফেলে নিজের রুমের দিকে পা বাড়ালো। রাতে খাবার টেবিলে। আগামীকাল থেকে ঐশীর ভার্সিটি ছুটি 1 মাসের জন্য। তুমি আর ঐশী দুজনে মিলে তোমার ফুপুর বাড়িতে যাবে। কাল যেতে হবে, 2-1 দিন পরে গেলে হয় না? তোমাদের তাড়াতাড়ি যেতে হবে। ও বাড়ি থেকে ঘুরে আসার পরে গ্রামের বাড়িতে যেতে হবে। তোমার নানু তোমাকে দেখতে চেয়েছে, সাথে তার নাত বউকেও নিয়ে যেতে বলেছে। ঐশী তো এখনো যায়নি। নানির বাসায় যাব। ওইদিকে তো ঐশী আকাশের কথা শুনে একটু অবাক হয়েছে। সে ভেবেছিল আকাশ সহজে রাজি হবে না, কিন্তু আকাশ তো সহজেই রাজি হয়ে গেল তাদের বাড়ি যাওয়ার জন্য। তারার কথায় ঐশীর ধ্যান ভাঙলো। ঐশী বলে উঠল, আম্মু, আমরা তো ওই বাড়িতে বেশি দিন থাকবো না।
তাহলে তারাকে নিয়ে যাই। না, এমনিতেই গ্রামে ঘুরতে গেলে ওর পড়াশুনো আর ক্ষতি হবে। তারা খুব ভালো করেই জানে তার মা না করবে। সে যাই হোক, সে তো গ্রামে যাবে, এটাই অনেক। এতে তার আনন্দ যেন ঠিকরে পড়ছে। তাহলে সেই কথাই রইলো, আগামীকালকেই তোমরা ওই বাড়িতে যাবে। কি গো শুনছো? কি হয়েছে? এত ডাকাডাকি করছো কেন? আজকে হঠাৎ এত খুশি দেখাচ্ছে তোমাকে? খুশি হব না? সকালে আমার মেয়ে আর মেয়ের জামাই আসবে বাড়িতে। কি বলছো? সত্যি ঐশী আর আকাশ আসবে বাড়িতে? হ্যাঁ গো, রনিকে ফোন দিয়েছিলে? রনি কখন ফোন দিয়েছিল? হ্যাঁ গো, মাত্রই তো রনি ফোন দিয়েছিল, বললো আকাশ আর ঐশী আসবে, 2-3 দিন থাকবেও। তাহলে তো কালকে ভোরে বাজার করতে যেতে হবে। সেই যে মেয়েটা আমাদের উপর অভিমান করে এ বাড়ি সরল, 2 বছর হয়ে গেল, বাড়িতে আসলোও না, আমাদের সাথে দেখাও করলো না। কতদিন পর মেয়েটা এসেছে। হ্যাঁ, আগামীকালকে ভোরে বাজারে গিয়ে মেয়ের সব পছন্দের জিনিস কিনে আনবে। ওর জন্য সব পছন্দের খাবার আমি রান্না করব। কতদিন পর মেয়েটা বাড়িতে আসছে, এবার যদি সব ঠিকঠাক হয় আল্লাহর রহমতে। তানি শিকদার কথা বলতে বলতে তার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল। সেটা দেখে তারিফ শিকদার তানি শিকদারকে এক হাতে জড়িয়ে ধরে বলল, চিন্তা করো না, আল্লাহর রহমতে এবার সব ঠিক হয়ে যাবে। একটা মাত্র মেয়ে আমাদের, ওই আমাদের একমাত্র সম্বল। আকাশ এসেছে, সব ঠিক হয়ে যাবে। তাই যেন হয় গো, আমার মেয়েটা যে এত অভিমানী তা জানা ছিল না। অভিমান তো মানুষ তার আপন মানুষের সাথেই করে, তাই এটা নিয়ে এত ভাবার কিছু নেই। সব কিছু গুছিয়ে নিয়েছো তো? তাড়াতাড়ি চলে আসিস, তোকে ছাড়া এই বাড়িটা ফাঁকা ফাঁকা লাগে। তাহলে না গেলেই হতো। প্রত্যেকটা মেয়ে বাবার বাড়িতে যায় বিয়ের পর, তোদের অপেক্ষায় থাকবো। আসছে মা। দেখে শুনে যাস। আকাশ ব্যাগ নিয়ে গাড়িতে রেখে দিল, তারপর ড্রাইভিং সিটে গিয়ে বসলো। ঐশী পিছনের সিটে বসতে নিলেই আকাশ বলে উঠল, সামনে এসে বস। আকাশের কথা শুনে ঐশী কিছুটা ইতস্তত করে সামনে গিয়ে বসলো। নেক্সট টাইম থেকে যেন আর বলতে না হয় সামনে বস, সব সময় সামনে বসবি। আমি কারো ড্রাইভার না, কথাটা যেন মনে থাকে। বলে গাড়ি স্টার্ট দিল। আকাশ আর ঐশীদের বাড়ির দূরত্ব খুব একটা বেশি না। জ্যাম না থাকলে আধা ঘন্টা সময়ের মধ্যে পৌঁছে যাওয়া যায়, আর জ্যাম থাকলে তো কথাই নেই, আধা ঘন্টার রাস্তা 2 ঘন্টাতেই পৌঁছানো যায় না। বর্তমানে বাংলাদেশের যে অবস্থা, একবার জ্যাম লাগলে আর জ্যাম ছাড়ার নাম নেই। আকাশ যে ভয়টাই পেয়েছিল ঠিক সেটাই হলো, জ্যামে আটকে গেল। ঠিক এই কারণেই আমার ভালো লাগে না এখন বসে থাকো জ্যামের মধ্যে, বিরক্তিকর একটা অবস্থা। ঐশী শুধু আকাশের কথা শুনলো, চুপচাপ গাড়ির জানালা দিয়ে বাইরে তাকিয়ে রইল। ঐশী এসবে হবে অভ্যস্ত। আকাশ খেয়াল করলে বেশি চুপচাপ বাইরের দিকে তাকিয়ে আছে। হঠাৎ সে গরম অনুভব করলো। জানালা থেকে সরে বস। কেন? গরম লাগছে, গাড়ির এসি অন করব। আকাশের কথা শুনে ঐশী থেকে ভালোভাবে বসে পড়ল। আকাশ জানালার কাঁচ উঠিয়ে দিল। ঐশী অনেকক্ষণ মোবাইল দেখল, কিন্তু আর সময় যাচ্ছে না, এখন তার বিরক্ত লাগছে। তাদেরকে আকাশ বলল, কিছু খাবি? আকাশের কথা শুনে ঐশী কিছুক্ষণ চুপ করে থেকে বলল, একটু টক জিনিস হলে ভালো হতো, ভালো লাগছে না, মাথা ঘুরছে, বমি 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 বাড়ছে। দাঁড়া দেখি। বলে আকাশ গাড়ি থেকে বের হয়ে গেল। বেশ কিছুক্ষণ পর আকাশ হাতে করে টক ঝাল ফুচকা, আমড়া মাখা, পেয়ারা মাখা নিয়ে ঐশীর হাতে দিল। ঐশী তো ফুচকা দেখে বেজায় খুশি। এত কিছু আনতে গেলে কেন? শুধু আমড়া মাখা হলেই হতো। বসে বসে খা, জ্যাম ছাড়ার তো নাম নিচ্ছে না। ঐশী চুপচাপ ফুচকা খাওয়া আরম্ভ করলো। ফুচকাগুলো বেশ মজা। ফুচকার কথা লিখতে গিয়ে লেখকেরই খেতে ইচ্ছে করছে। ঐশী আকাশের উদ্দেশ্য করে বলল, একটা ফুচকা খান। না, আমি এসব বাইরে জিনিস খাই না, এগুলো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, তুই খা। একটা ফুচকা খেয়ে তো দেখেন কত মজা। যদি খাইয়ে দিস তাহলে খেতে পারি। আকাশের কথা শুনে ঐশীর কুক উঠে গেল। আকাশ আজ 2 দিন হলো তার সাথে যেন কেমন বিহেভ করছে, হয়তো সম্পর্কটাকে স্বাভাবিক করার চেষ্টা করছে। আকাশ তাড়াতাড়ি ঐশীর দিকে পানির বদলে দিয়ে গেল। ঐশী ঢকঢক করে সবটুকু পানি খেয়ে নিল, তারপর আর চোখে আকাশের দিকে তাকালো। হঠাৎ করে একটা ফুচকা আকাশের মুখের সামনে ধরলো। আকাশ কিছুক্ষণ তাকিয়ে থেকে টুপ করে খেয়ে নিল। ফুচকা খাওয়ার সাথে সাথে আকাশ ঐশীর আঙুলে একটু ঠোঁট কিছু হলো, সঙ্গে সঙ্গে হাত সরিয়ে নিল। আকাশের ঠোঁটের ছোঁয়ায় তার সমস্ত শরীর কেমন যেন ঝিঝিয়ে উঠল।
ঐশীকে বিব্রত হতে দেখে আকাশ একটা শয়তানি হাসি দিল। ঐশী অন্যদিকে মুখ করে খেতে লাগলো। ইতিমধ্যে জ্যাম ছেড়ে গেল। তাদের বাড়িতে পৌঁছাতে পৌঁছাতে দুপুর হয়ে গেল। ঐশী গাড়ি থেকে নামতেই তার চাচাতো বোন সুমি দৌড়ে এসে তাকে জাপটে ধরলো। আপু কেমন আছো? ভালো, তুই কেমন আছিস? আমিও ভালো আছি, এখন তো আরো ভালো আছি। তুমি যে এসেছো। কত বড় হয়ে গেছিস তুই। আমি তো ভেবেছি তুই আমাকে ভুলে গেছিস। আমি কাউকে ভুলে যাইনি, আমি সবাইকে মনে রেখেছি। তুমি আমাদের সবাইকে ভুলে গেছো, যার কারণে এতদিন আসোনি। চলে আসলাম তো। চলো ভেতরে চলো, তোমাদের জন্য সবাই অপেক্ষা করছে। আর আকাশ ব্যাগ নিয়ে তাদের পিছনে পিছনে যেতে লাগলো। বাড়ির ভেতরে প্রবেশ করতেই তানিশ শিকদার এসে ঐশীকে জড়িয়ে ধরলো। কেমন আছিস মা? কতদিন হলো দেখা হয় না। এত রাগ অভিমান আমার উপর, নিজেরটাই ভাবলি, আমাদের কথা একবারও ভাবলি না। আকাশ বাড়ির ভেতরে প্রবেশ করতেই কাজের লোক এসে আকাশের হাত থেকে ব্যাগপত্র নিয়ে চলে গেল। ভালো। আকাশ বাবা কেমন আছো? ভালো আছি ফুপা, আপনি কেমন আছেন? এতদিন পর ফুপিকে মনে পড়লো। সে কবে বাড়িতে এসেছিস, আর আজকে আসার সময় হলো তোদের? এই তো ফুপি চলে এসেছি, অনেকদিন থাকবো তো। অনেক কথা হয়েছে, ওদের এখন রুমে যেতে দাও। জার্নি করে এসেছে, খারাপ লাগছে, ওরা ফ্রেশ হয়ে আসুক, তারপর সকলে একসাথে খাবো। ঐশীর মা ঐশীকে তার রুমে নিয়ে যেতে বলল। ঐশী রুমে ঢুকেই অবাক। তার রুমটা সেই আগের মতোই আছে, ঠিক যেভাবে 2 বছর আগে রেখে গিয়েছিল। চারিদিকে ঘুরে ঘুরে নিজের রুমটা দেখতে লাগলো। নিজের সেই চিরপরিচিত রুমে 2 বছর পরে পা রাখলো। আকাশ দেখলো রুমে তাদের লাগেজ রেখে গিয়েছে। সেখান থেকে জামা কাপড় বের করে সে ফ্রেশ হতে চলে গেল। ফ্রেশ হয়ে বের হয়ে দেখলো ঐশী রুমে নেই। বারান্দায় যেতেই দেখলো ঐশী বারান্দায় দাঁড়িয়ে আছে। কি রে, এখানে দাঁড়িয়ে আছিস কেন? যা ফ্রেশ হয়ে নে, এত রাস্তা জার্নি করে আসলি, ফ্রেশ হলে ভালো লাগবে। আকাশের কথা শুনে ঐশী জামা কাপড় নিয়ে চলে গেল ফ্রেশ হতে। আকাশ বিছানায় বসেছিল। ঐশী গোসল করে বের হয়ে আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। আকাশ এক ধ্যানে ঐশীর দিকে তাকিয়ে আছে। ঐশীকে স্নিগ্ধময়ী লাগছে। কোমর পর্যন্ত ভেজা চুলগুলো থেকে টুপটুপ করে পানি পড়ছে। অস্পষ্ট সুরে আকাশ বলে উঠল, মেয়েটা তো দেখছি আমাকে পাগল করে দেবে। কিছু বললেন ভাইয়া? ঐশীর কথায় আকাশের ধ্যান ভাঙলো। আকাশ তড়িঘড়ি করে বলল, না না, আমি কিছু বলিনি, চল তাড়াতাড়ি চল, আমার অনেক ক্ষুধা পেয়েছে। বলে আকাশ তাড়াতাড়ি রুম থেকে বের হয়ে গেল। ঐশীও সুন্দর করে চুলগুলো চিরুনি দিয়ে আকাশের পিছনে পিছনে গেল। খাবার টেবিলে বসতেই ঐশী আর আকাশ দুজনেই হা হয়ে গেল। এত এত খাবার, সব ঐশী আর আকাশের পছন্দের খাবার। আকাশ বলে উঠল, ফুপি এত কিছু রান্না করেছেন, এত খাবার কে খাবে? কেন? আমার মেয়ে আর মেয়ের জামাই খাবে। তাই বলে এত আয়োজন করতে হবে? আবার আরম্ভ কর। আকাশ বুঝতেই পারছে না কোনটা দিয়ে আগে শুরু করবে। অনেক ধরনের আইটেম, চিংড়ির মালাইকারি, চিংড়ি ভুনা, নানা রকমের ভর্তা, আলু ভাজি, কচু শাক দিয়ে ইলিশের মাথা ভাজি, কষা মাংস, সরিষা ইলিশ, ইলিশ মাছ ভাজি, পটলের কোরমা, দই কাতলা। তার মধ্যে আকাশ আর ঐশী দুজনেরই পছন্দ ভর্তা, ভাজি, চিংড়ি ভুনা, কষা মাংস আর ইলিশ মাছ ভাজি। বাকি যেগুলো আছে সেগুলোর মধ্যে কোনোটা আকাশের পছন্দ আর কোনোটা ঐশীর পছন্দ। তানি শিকদার প্রথমে সবচেয়ে বড় চিংড়িটা আকাশের প্লেটে তুলে দিল। সেটা দেখে ঐশী একটু মন খারাপ করলেও কিছু বলল না, কিন্তু মনে মনে ঠিকই বলল, আমি যে চিংড়ি মাছ ভুনা খেতে পছন্দ করি সেটা হয়তো কেউ ভুলে গেছে, বড়টাই ভাইয়াকে দিল। আকাশ হয়তো বুঝলো ঐশীর মনের কথা। সে নিজের প্লেট থেকে বড় চিংড়িটা উঠিয়ে ঐশীর প্লেটে দিল। এ কি আকাশ বাবা, তুমি কি করছো? এটা আমি তো তোকে দিচ্ছি, ঐশীর জন্য তো আমি রেখে দিয়েছি, তুমি ওটা খাও, আমি তো ঐশীকে দিচ্ছি। না না ফুপি, ঠিক আছে, আমারটা ঐশী খাক, আর ঐশীকে যেটা দিবেন সেটা আমাকে দিন। ঐশী আকাশের এমন কথা শুনে আর চোখে আকাশের দিকে তাকালো। আকাশ ব্যাপারটা খেয়াল করলো, কিন্তু কিছু বলল না। ঐশী তো ভীষণ খুশি। আকাশকে ধন্যবাদ দিতে চাইলো, কিন্তু কি ভেবে মুখ ভেঙচি কাটলো। ঐশীর মুখ ভেঙচি কাটা দেখে আকাশ মুচকি হাসলো। এদিকে তারিফ শিকদার মেয়ের জামাইয়ের মেয়ের প্রতি ভালোবাসা দেখে তার কলিজার ভেতরটা শীতল হয়ে গেল। প্রতিটা বাবা মাই চায় তার মেয়ে যেন শ্বশুর বাড়িতে আদরে থাকে, শ্বশুর শাশুড়ি যেন ভালোবাসে, মেয়ের জামাই যেন মেয়েকে ভালোবাসে। এতটুকুই তো চাওয়া প্রত্যেকটা মেয়ের বাবার। তানি শিকদার আর কিছু না বলে চুপচাপ খাবার দিতে লাগলেন সবাইকে।
কি হলো ফুপি, আমরা সবাই খাচ্ছি আর তুই বসে আছো? সার্ভেন্ট তো আছে খাবার বেড়ে যাওয়ার জন্য, তুমিও বসো না। আরে বসো তো ফুপি, সার্জেন্ট আছে, আমাদের যা লাগে নিজে হাতে নিয়ে খাবো, তোমাকে এত খাবার দিতে হবে না, তুমি আমাদের সাথে বসো। আম্মু এত করে যখন বলছে বস না। ঐশীর এমন কথা শুনে তানি আর তারিফ চৌধুরী দুজনেই অবাক হয়ে গেল। মেয়েটাকে কত বছর পর ডাকলো আম্মু বলে। নিজেকে ধাতস্থ করে ফাঁকা থাকা টেবিলে বসে পড়লাম। কি রে সুমি, একাই গেলছিস? ইফাজ ভাইয়া কই? ইফাজ ভাই একটা কাজে আটকে গেছে, তাই আসতে পারেনি। এখানে সন্ধ্যা হবে। শুধু তুই এলি, চাচা চাচি কেউ এলো না? অনেক দিন ধরে তো দেখা হয় না। আব্বু আম্মু আসতে চেয়েছিলাম আপু, কিন্তু হঠাৎ করে দেশের বাইরে আব্বু আম্মুর যেতে হলে তাই আসতে পারলো না। সেই কারণেই তো এখন আমি আর ভাইয়া এখানে থাকি। তুমি জানো না? না। কেমনে জানবে? তুমি তো আমাদের খোঁজ খবরই নাওনি। অনেক কথা বলেছো, এখন চুপচাপ খাওয়া দাওয়া করো সবাই। খাওয়া দাওয়া করে তোমরা একটু রেস্ট নাও। আকাশ? জি ফুপা। সকলে খাওয়া দাওয়া করে যে যার মতো যার যার রুমে চলে গেল। আকাশ আর ঐশী তো ক্লান্ত, দুজনে বিছানায় শোয়ার সাথে সাথে গভীর ঘুমে তলিয়ে গেল। দুজনের ঘুম ভাঙলো সন্ধ্যা 6টায়। আল্লাহ, এতক্ষণ ঘুমালাম, কেউ তো ডাকও দিল না। এই ঐশী ঘুম থেকে ওর, সন্ধ্যা হয়ে গেছে। আকাশের কথায় ঐশী পিটপিট করে চোখ খুলল। তারপর আকাশকে দেখে বলল, ডাকাডাকি করছো কেন ভাইয়া? ওট, অনেক দেরি হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে। আল্লাহ, এতক্ষণ ঘুমিয়েছে, বুঝতেই তো পারিনি। দুজনে একসাথে ফ্রেশ হয়ে নিচে নামতেই ঐশী ইফাজকে সোফায় বসে থাকতে দেখলো। ঐশী দৌড়ে ইফাজকে পেছন থেকে জড়িয়ে ধরলো। ছোট বুড়ি যে। আমাকে কিভাবে চিনলে ভাইয়া? তোর থেকে আমি তোকে বেশি চিনি, তাই হাজার হাজার মানুষের মধ্যেও তুই আমাকে ধরলে আমি ঠিকই বুঝতে পারবো এটা আমার বুড়ি। থাক, তোমাকে আর ঢপ মারতে হবে না। এখন বলো কেমন আছো? এই তো বিন্দাস আছি, অফিস করছি, খাচ্ছি, ঘুমাচ্ছি, সবকিছু বেশ ভালোই চলছে। লাইফে শুধু চিল আর চিল। তা বলো, বিদেশে গিয়ে কেমন দিনকাল কাটালে? কাউকে পছন্দ হয়েছে নাকি? পছন্দ হলে আমাকে বলো, চাচি আম্মুকে বলে আমি ম্যানেজ করে নিব। বুড়ি, তুই ভারী দুষ্টু হয়ে গেছিস। তোর ভাই বরাবরই সিঙ্গেল। সেটা আমি খুব ভালো করেই জানি। তোমার মতো উজবুককে কে বিয়ে করবে? আমার মতো হ্যান্ডসাম ছেলে কি তুই এই বাংলাদেশে আর পাবি? একটাও পাবি না। ভাই বোনের কথার মাঝে আকাশ বলে উঠল, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? এই তো আকাশ, ভালো আছি। তুমি কেমন আছো? আমাদের বুড়ি মনে হয় তোমাকে খুব জ্বালায়, তাই না? শান্তি মতো থাকতে দেয় না। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। না, আমাদের বাড়িতে তো সবসময় পাকা গিন্নি। চলো কোথাও ঘুরে আসি বাইরে। ভাইয়া আমাদের জন্য কিছুই কিনে আসিস, খালি হাতে যেন না আসিস। কি কিনে আনবো বলে দে। আলুর চপ, সিঙ্গারা, বেগুনি, চিকেন, শর্মা, চটপটি, ব্যাস এটুকু হলেই হবে। এতটুকু হলেই হবে? আমি তো ভালো কম হয়ে গেছে। এই তুই রাক্ষস নাকি? আমি একা খাবো নাকি, সাথে ঐশী আপু খাবে। ঠিক আছে, অসুবিধা নাই, আমি নিয়ে আসবো নি। দুজনে একসাথে বাইরে চলে গেল। ড্রয়িং রুমে বসে থেকে ঐশী আর সুমি দুজনে মিলে টিভি দেখছিল। তারিফ সাহেব ঐশীর কাছে এসে বসলেন। তারপর ঐশীর মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, মারে, তুই এখন আমাদের উপর রাগ করে আছিস? মারে, তুই এখনো আমাদের উপর রাগ করে আছিস? আর রাগ করে থাকিস না। তুই আমাদের একটা মাত্র মেয়ে। এই 2টা বছর তোকে ছাড়া আমরা কেমন করে যাচ্ছিলাম সেটা আমি আর তোর মাই জানি। ঐশী চুপচাপ তারিফ শিকদারের কথা শুনতে লাগলো, কিন্তু কিছু বলল না। ঐশীকে চুপ থাকতে দেখে গভীর একটা নিঃশ্বাস ছাড়লেন তারিফ শিকদার। তারপরে আবারও বলতে আরম্ভ করলেন, মারে, আমরা সবাই পরিস্থিতির শিকার ছিলাম। এখানে আমরা কেউ কাউকে দোষ দিতে পারবো না। আমাদের ভুল ছিল। তোর অনিচ্ছা সত্ত্বে তোকে বিয়ে দেওয়ার আকাশের সঙ্গে। কিন্তু কি করব বল, তখন পরিস্থিতি আমাদের হাতের বাহিরে ছিল। তুই তো ছোট, এখনো সমাজকে চিনতেই পারিস না। একটা বিয়ে ভাঙ্গা মেয়েকে সমাজ সবসময় খারাপ চোখে দেখে রে। সমাজে সেই বিয়ে ভাঙ্গা মেয়েকে নানা রকম কথা শোনায়। আমরা চাইলেও কিছু করতে পারি না, কারণ আমাদের সমাজে বসবাস করতে হয়। তুই কি এখনো আমাদের উপর রেগে থাকবি? তাসরিফ শিকদার একটানা কথাগুলো বলে চুপ করলেন। হঠাৎ ঐশী তার বাবার বুকে মাথা ঠেকিয়ে বলল, সবই বুঝতে পারলাম বাবা। আমি কি তখন তোমাদের এতই বোঝা হয়ে গিয়েছিলাম যে আমাকে সেই মুহূর্তে আমাকে আকাশ ভাইয়ের সাথে বিয়ে দিতে হলো?
তোমরা চাইলে তো পরেও দিতে পারতে আমাকে বুঝিয়ে। পরিস্থিতি তখন আমাদের হাতের বাইরে ছিল মা। তোর বিয়ে হয়েছে, আর কিছুদিন পর মা হবি, তখন বুঝবি একজন সন্তানকে তার বাবা মা কত ভালোবাসে। আর রাগ পুষে রাখিস না আমাদের উপর। ঐশী বাবার এমন কথা শুনে খানিক লজ্জা পেল, তবু নিজেকে ধাতস্থ করে বলল, না বাবা, তোমাদের উপর আর কোনো রাগ নেই। সময়ের সাথে সাথে সব ফিকে হয়ে গেছে। আমি কি তোমাদের উপর অভিমান করতে পারি না? আমার অধিকার আছে তোমাদের উপর অভিমান করার। তুমিই বলো। তুই তো আমার কলিজার টুকরো, তুই অভিমান করবি না তো কে করবে? বাবার কোলে তার মেয়ে মাথা রেখে শুয়ে আছে, আর বাবা তার মেয়েকে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। এই যেন এক অপরূপ দৃশ্য। আজকে এই সুন্দর দৃশ্যের সাক্ষী হলো আকাশ। মাত্র আকাশ আর ইফাস বাড়িতে এসেছে। ফার্স্ট গাড়ি পার্ক করতে গ্যারেজে গেছে, আর আকাশ সুমির কথা মতো সব জিনিসপত্র নিয়ে বাড়ির ভেতরে আসতে এত সুন্দর দৃশ্য তার চোখে পড়ল। আকাশ মনে মনে বলে উঠল, মাশাল্লাহ মাশাল্লাহ, এত সুন্দর একটা মুহূর্তে কারো যেন নজর না লাগে। সুমি আকাশকে দেখে দৌড়ে আকাশের কাছে গেল, তারপর আকাশের হাত থেকে সব প্যাকে নিয়ে রান্নাঘরের দিকে চলে গেল। আকাশ কি সোফায় বসলো। আকাশকে দেখে ঐশী শোয়া থেকে উঠে বসলো। এমন সময় তানি শিকদার প্লেটে করে সিঙ্গাড়া, আলুর চপ, বেগুনি, ডিমের চপ, চিকেন শর্মা সবকিছু প্লেটে করে এনে সোফার টেবিলের উপর রাখলো। ঐশী এত কিছু দেখে চুপচাপ একটা একটা খাবার নিয়ে খেতে লাগলো। আম্মু, তোমরাও না, এখানে অনেক আছে। এতগুলো তো আমরা দুজনে খেয়ে শেষ করতে পারবো না। ভাইয়া, আপনিও নিন। না তো রাখা, এগুলো সব তোদের জন্য আনা হয়েছে। আমরা দুজনে বাইরে থেকে খেয়ে এসেছি। ঐশীর কাজ ছিল একবার হলেও সবাইকে খেতে বলা। এখন না খেলে তার কিছু করার নেই, তাই সে চুপচাপ বসে নিজের মতো খেতে আরম্ভ করলো। সকালে আকাশ ভরে ওঠে ইফাজকে নিয়ে কাউকে না বলে বাজারে চলে গেছে। যতই হোক ফুপির বাড়ি, সে তো এখন এই বাড়ির জামাই। এ বাড়িতে আসার সময় তার মা বারবার বলে দিয়েছে সে যেন জামাই বাজার করে। তাদের যেমন হক আছে ঠিক তেমনই তার শ্বশুর শাশুড়িরও হক আছে। তাই তো আজ সকাল সকাল বাজারে আসা তার। বাজার সম্পর্কে তার কোনো ধারণা নেই, তবু আসতে হলো, কি আর করার। জীবনে কোনোদিন সে বাজারে আসেনি, যার কারণে সাথে করে ইফাজকে নিয়ে এসেছে। ইফাজের একটু হলেও ধারণা আছে বাজার সম্পর্কে। আকাশ বাজার থেকে হাঁসের মাংস, মুরগির মাংস, গরুর মাংস, খাসির মাংস, 10 কেজি সাইজের একটা কাতলা, 8 কেজি সাইজের রুই মাছ, 5 কেজি গলদা চিংড়ি, নানা রকমের ছোট মাছ সহ আরো অনেক শাকসবজি কিনে আনলো। বাড়িতে আসতে আসতে সকাল 8টা বেজে গেছে। কলিং বেল বাজতেই বাড়ির মেড দরজা খুলে দিল। তানি শিকদার রান্নাঘর থেকে উকি দিলেন কে এসেছে দেখার জন্য। এত কিছু দেখে তানি শিকদার রান্নাঘর থেকে দ্রুত তাদের কাছে গেল। কি রে আকাশ, তুই কখন বাইরে গেছিস? আমরা তো কেউ জানি না। ইফাত, তুইও তো গিয়েছিলি, বলে যাবি না? চাচি, বলতে চাইছিলাম কিন্তু আকাশ তো বলতে না করলো, তাই কাউকে না বলে বাজারে গেছিলাম। এত কিছু ভালো করে কে নিয়ে আসতে বলেছে তোকে আকাশ? আল্লাহ কত কিছু নিয়ে আসছে। আমার একটা কর্তব্য আছে না? আগে কিসের কর্তব্য? কেন তোকে এত বাজার করে নিয়ে আসতে হবে? তুই তো আমাদের বাড়ির ছেলে। তাহলে ছেলে ঠিক আছে বুঝলাম, কিন্তু সেই সাথে তো এবারই জামাইও। তোমাদেরও তো হক আছে, তাই না? আশেপাশের মানুষ যখন জিজ্ঞাসা করবে জামাই প্রথমবার শ্বশুর বাড়িতে এসেছে, তোমার মেয়ের জামাই কি বাজার করলো, তোমাকে বলতে হবে না? তোমাকে আমি ছোট হতে দেবো তাই? তোর সাথে কথায় আমি পেরে উঠবো না। আচ্ছা সব ঠিক আছে মানলাম, এখন যা রুমে গিয়ে ফ্রেশ হয়ে খাবার দিচ্ছি। নিশ্চয়ই অনেক ক্ষুধা পেয়েছে, সেই কোন সকালে উঠে পড়েছিস বাজার করার জন্য। বলে আকাশ চলে গেল, আর তানি শিকদার মেয়েদের উদ্দেশ্য করে বললেন তারা যেন বাজারগুলো রান্না করে নিয়ে যায়। আকাশ রুমে যেতে দেখলো ঐশী মাত্র ঘুম থেকে উঠে বসেছে। ঐশী চোখ খুলে আকাশকে সামনে দাঁড়িয়ে থাকতে দেখে প্রশ্ন করলো, এত সকালে ভাইয়া কোথায় গিয়েছিলে? ঐশীর কথার আকাশ উল্টো জবাব দিল, ঐশী কিন্তু আমার বিয়ে করার দলিল, তা জানিস? তুই যদি আমাকে এভাবে সিরিয়াস করিস, এতে কোনো অঘটন ঘটে গেলে এখানে কিন্তু আমার দোষ নেই। আমি চাইলে এখন তোকে খেয়ে ফেলতে পারি, তুই কিছু বলতে পারবি না, তখন কিন্তু আমার কোনো দোষ থাকবে না। এদিকে আকাশের কথার কিছুই না বুঝে ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল আকাশের দিকে ঐশী। সে কি বলল আর আকাশ কি বলছে উত্তর মিলাতে পারছে না ঐশী। ঐশীর এমন অবুঝ চাহনি দেখে আকাশের এবার বলেই ফেললো, ওনা নিসনি ভালো কথা, আমি জামাই, আমার সামনে ওনা নাই নিতে পারিস, আমার সামনে ওনা ছাড়া কেন তোকে সম্পূর্ণ।
আকাশকে আর কিছু বলতে না দিয়ে ঐশী চিৎকার করে আকাশকে থামিয়ে দিল। তারপরও দ্রুত পাশ থেকে ওড়না খুঁজে শরীরে জড়িয়ে নিল। এখন থেকে সাবধানে থাকবি। এখন আমি ব্যতীত অন্য কেউ যদি ঘরে আসতো, তখন তো আমার সম্পদ অন্য কেউ দেখে ফেলতো। আমি তোকে গুছিয়ে নেওয়ার সময় দিচ্ছি, তাই বলে এই নয় যে তুই আমার সম্পদ নষ্ট করবি, কথাটা মাথায় রাখবি। বলে দ্রুত সেখান থেকে চলে গেল আকাশ। আকাশের এমন লাগামহীন কথায় ঐশীর লজ্জায় লাল হয়ে গেল। সে তো কল্পনাও করতে পারছে না তার আকাশ ভাই এইসব বলেছে তাকে। বরাবরই ঐশী ঘুমালে তার জামা কাপড় ঠিক থাকে না। প্রতিদিন যখন আকাশ ঘুম থেকে উঠত, ঐশীকে সবসময় এলোমেলো অবস্থায় পেত। ঐশী লজ্জা না পায়, তাই প্রতিদিন নিজ দায়িত্বে সে ঐশীকে গুছিয়ে দেয়। কিন্তু আজকে আর নিজেকে সামলাতে পারেনি, তাই কথাটা বলেই ফেলেছে আকাশ। দেখতে দেখতে 4 দিন পেরিয়ে গেল তাদের বাড়িতে। আজকে তাদের চলে যাওয়ার দিন। সকাল থেকে ঐশীর মনটা ভীষণ খারাপ। কই, যখন বিয়ে হয়েছিল তখন তো দিব্যি রাগ করে চলে গিয়েছিল, এতটা কষ্ট হয়নি তো। তবে আজ কেন হচ্ছে? বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি যাওয়ার সময় প্রতিটা মেয়ের মন খারাপ হবে, এটাই স্বাভাবিক। সকাল থেকে আকাশ লক্ষ্য করছে ঐশী মন মরা হয়ে বসে আছে। আকাশ ঐশীকে উদ্দেশ্য করে বলল, কিরে, এমন মনমরা হয়ে বসে আছিস কেন? হুতুম প্যাঁচার মতো মুখ ঘুরে। তুমি আমার কষ্ট কি বুঝবে ভাইয়া? তুমি তো আর বাবার বাড়ি ছেড়ে শ্বশুর বাড়ি চলে যাচ্ছ না। আমরা তো আর আমাদের বাড়িতে যাচ্ছি না, তাই না? আমরা এখন থেকে সরাসরি নানু বাড়ি যাব। আর মা বাবা যেন, ওরা তো সকালের বের হয়ে গেছে ও বাড়ি থেকে, আমাদের দেরি হয়ে যাচ্ছে তো। ওই আর কি হলো তো। ঐশীরা মন মন খারাপ দেখে আকাশের বলতে ছিল, আমি আছি তো, আর কি লাগবে তোর? কিন্তু চলো, তার কারণে বলতে পারছে না। ঐশী এখন আকাশকে তুমি করে বলে। তার মা বারবার বলে দিয়েছে, এটা বলেছে ভায়া বলেছে, ভায়া বলে যেন না ডাকে। তুমি করে ডাকলেও ভায়া ডাক এখনো ছাড়তে পারেনি। দুজনে তৈরি হয়ে রুম থেকে বের হয়ে আসলো। ওদের বের হতে দেখে তানি শিকদার বলল, রেডি হয়ে গেছিস? এই নে, এখানে অনেক রকমের আচার আছে। ও বাড়িতে কিছু দিস আর তোর জন্য রেখে দিস। বলেই আচারগুলো ব্যাগের মধ্যে দিয়ে দিলেন তানি শিকদার। হঠাৎ ঐশীর দিকে চোখ পড়তেই তানি শিকদার বলে উঠলেন, কিরে, তুই এভাবে তৈরি হয়েছিস কেন? কই, সবকিছু তো ঠিকই আছে। কোথাও কি কোনো কিছু লেগে আছে নাকি? ভালোই তো লাগছে আমাকে দেখতে। না, এমনিতে সব ঠিক আছে, কিন্তু তুই 3 পিস পরেছিস কেন? তুমি আবার আমার 3 পিস নিয়ে পড়লে কেন? 3 পিসে কি সমস্যা? হাই আল্লাহ, এই মেয়ে এত বড় হয়ে গেল, তাও তার বোধ বুদ্ধি হলো না। আরে নানি শ্বশুর বাড়িতে কেউ 3 পিস পরে যায়? চল তোকে শাড়ি পরিয়ে দিই। এত দূরের রাস্তায় শাড়ি পরে যেতে পারবো না, বিরক্ত লাগবে তো। এত কথা না বলে চল, আমি তোকে শাড়ি পরিয়ে দিই। কিসের শাড়ি? আমি কোনো শাড়ি আনিনি এখানে। শাড়ি না আনলে আমার শাড়ি আছে, সেখান থেকে পরিয়ে দেই, চলো। অগত্যা ঐশীকে নিয়ে চলে গেলেন তার রুমে। আকাশ সোফায় বসে তারিক শিকদারের সাথে কথা বলতে লাগলো। প্রায় আধা ঘন্টা পরে দরজা খোলার শব্দ সামনের দিকে তাকাতেই আকাশের হার্টবিট মিস হয়ে গেল। শাড়ি পরে ঐশীকে আজ প্রথম দেখছে আকাশ। বিয়ের সময় একবার দেখা হয়েছিল, কিন্তু এমন অনুভূত হয়নি তার। ভাইয়া চলেন, আমি রেডি হয়ে গেছি। তাকিয়ে থাকতে থাকতে কখন যে ঐশী তার সামনে এসে দাঁড়িয়েছে সে বুঝতেই পারেনি। ঐশীর কথা আকাশের ধ্যান ভাঙলো। আকাশ তাড়াতাড়ি উঠে দাঁড়ালো, বলল, আমরা তাহলে আসি ফুপি। চলো, তোমাদের গাড়ি পর্যন্ত দিয়ে আসি। তানি শিকদার ও তারিফ শিকদার তারা দুজনে বাড়ি থেকে গাড়ি বের হয়ে না যাওয়া পর্যন্ত দাঁড়িয়ে রইল। গাড়ি দৃষ্টির বাইরে চলে যেতে তানি শিকদার স্বামীর বুকে কান্না করে দিলেন। এভাবে কান্না করছো কেন? মেয়ে আমাদের অনেক সুখে আছে। তুমি দেখলে না আকাশ কত কেয়ার করে ঐশীকে। তারিফ শিকদারের কথায় তানি শিকদার মাথা নাড়িয়ে হ্যাঁ জানালো। অন্যদিকে আকাশ গাড়ি চালাচ্ছিল আর চোখে ঐশীকে দেখছিল। ঐশী এক ধ্যানে জানালার বাইরে তাকিয়েছে। হঠাৎ আকাশ ঐশীকে একটানে নিজের বুকের মধ্যে জড়িয়ে নিল। তারপর বলল, ওই দিক তাকিয়ে কান্না না করে আমার বুকে কান্না কর। আকাশের কথা শুনে ঐশী ফুঁপে উঠল। কান্না করছিস কেন? যখন তোর মন চাইবে তখন তোকে আমিও বাড়িতে দিয়ে আসবো, আমি আছি না। আকাশের কথায় ঐশী কিছু না বলে আকাশের সাথে তার চোখের পানি আর নাকের পানি একসাথে মুছল। আকাশ কিছুই বলতে পারবে না, কিন্তু তার অবস্থা খারাপ হয়ে গেল। ঐশীকে বুক থেকে উঠে একটা একটা টিস্যু এগিয়ে দিয়ে বলল, এটা দিয়ে নাক চোখ ভালো করে মুছে নে। আমার সাথে সাথে কেন মুছলি? আকাশের কথা শুনে ঐশী মুখ ভেঙচি দিয়ে টিস্যুটা নিয়ে নিল। ঐশী চুপচাপ নিজের সিটে বসে রইল। অনেকক্ষণ পরে
আবার তাকিয়ে দেখে ঐশী ঘুমিয়ে পড়েছে। ঐশীর ঘুমাতে অসুবিধা হচ্ছে, বারবার মাথাটা হেলে পড়ছে। তাই আকাশ ঐশীকে নিজের সাথে জড়িয়ে নিল। ঐশীও যেন ভরসাযোগ্য স্থান পেয়ে আরামে ঘুমালো। প্রায় ঘন্টা 3 পরে ঝাঁকুনিতে ঐশীর ঘুম ভাঙল। ঘুম ভাঙতে নিজেকে আকাশের বাহুডোরে আবিষ্কার করলো। ঐশীর নড়াচড়া দেখে বুঝতে পারলো ঘুম ভেঙে গেছে। তাই আকাশ ঐশীকে ছেড়ে দিল। ঘুম কেমন হয়েছে? ভালো। আর কত দূর? এই তো গ্রামের রাস্তায় চলে এসেছি, আর 10-15 মিনিট লাগবে। ঐশী জানালার বাইরে দিয়ে চারিদিকের সবুজ প্রকৃতি দেখতে লাগলো। দুপাশে ধান ক্ষেত আর তার মধ্যে দিয়ে রাস্তা, সাথে মেঘলা মেঘলা আকাশ। কি অপরূপ দৃশ্য! শহরাঞ্চলে তো এমন সুন্দর প্রাকৃতিক রূপ দেখাই যায় না। প্রায় 10 থেকে 12 মিনিট পরে একটা জমিদার বাড়ির মতো বাড়ির সামনে আকাশ গাড়ি থামালো। গাড়ি থেকে নেমে আমরা চলে এসেছি। আকাশের কথা মতো ঐশী গাড়ি থেকে নামতেই দেখতে পেল একজন বয়স্ক মহিলা, সাথে আকাশের মা আর কিছু মধ্যবয়স্ক মহিলা দাঁড়িয়ে আছে। সামনের দিকে এগোতেই বৃদ্ধ মহিলাটি ঐশীর হাত ধরলো। তারপর কাকে যেন উদ্দেশ্য করে বলল, এই আমার গহনার বাক্সটা দে, আমার নাত বউকে গহনা দিয়ে বরণ করব। ঐশীর কথা শুনে বুঝতে পারলো এটা আকাশের নানি। ঐশীকে 2 হাতে 2টা চূড়, গলায় সীতা হার পরিয়ে দিল। মাশাল্লাহ মাশাল্লাহ, আমার নাত বউকে খুব সুন্দর লাগছে। এই চলো চলো, ওদের দুজনকে ভেতরে নিয়ে চলো সবাই। অনেক দূর থেকে জার্নি করে এসেছে, রেস্ট করে নিক আগে। ওদের দুজনকে বাড়ির ভেতরে নিয়ে গেলেন। তারপরে এশা মির্জা ওদের দুজনকে একটা ঘর দেখিয়ে দিল। আকাশে শিখে নিয়ে সেই ঘরে চলে গেল। আপনার নানু বাড়িতে অনেক বড়, বাড়িটা বেশ পুরনো। হ্যাঁ, এই বাড়িটা আমার পর নানু বানিয়েছিলেন। এখানকার জমিদার ছিলেন বলছি কেন, এখনো আছে। ও, যা ফ্রেশ হয়ে শুতে একটা 3 পিস পর ভালো লাগবে। ফ্রেশ হয়ে আসার পর ঐশীর যেন হালকা হালকা লাগছে। ধপাস করে বিছানার উপর শুয়ে পড়ল ঐশী। আকাশ ফ্রেশ হয়ে বের হয়ে থাকে। ঐশী বিছানায় 4 হাত পা চারদিকে রেখে শুয়ে আছে। কিরে, এটা কোন ধরনের শোয়া? ওঠ, খাওয়া দাওয়া করে বিশ্রাম নিবি। আমাকে নিয়ে চলেন, আমার ওঠার শক্তি নেই। চল তাহলে, তোকে কোলে নেই। আকাশের এমন কথা শুনে ঐশী তাড়াহুড়ো করে বিছানা থেকে নেমে পড়ল। আকাশ ভাই, এটা কিরকম কথা? আপনি দিন দিনই লজ্জা হয়ে যাচ্ছেন। নির্লজ্জ হলে দোষ কি? আমারই তো বউ। আকাশের মুখে বউ ডাক শুনে ঐশীর সম্পূর্ণ শরীর কেমন যেন পড়ে উঠল। আকাশ ঐশীর হাত ধরে নিয়ে রুম থেকে বের হয়ে আসলো। বের হয়ে আসতেই একটা কথা কানে আসছে। ছি ছি, নতুন বউ 3 পিস পরেছে? বাবা মা বলে দেয়নি কখন কি পড়তে হবে? আকস্মিক এমন কথা শুনে সবাই বড় মামির দিকে তাকালো। আর ঐশী তো লজ্জায় শেষ। এমন ভাবে বলবে ঐশী বুঝতে পারেনি। আকাশ কিছু বলতে যাবে তার আগে নানি বলে উঠল, বৌমা তুমি চুপ করে থাকো, তোমাকে আমি এত কথা বলতে বলেছি? আগে নিজের দিকটা চিন্তা করো, তারপর বলতে এসো। নাতবো, এদিকে এসো তো এসো। সবার কথায় কান দিতে নেই, মন খারাপ করো না। সবার সাথে পরিচয় করিয়ে দিই। ঐশীর হাত ধরে নানি সবার সাথে পরিচয় করে দিতে লাগলেন। তারপর সকালে খাবার টেবিলে বসে পড়ল। খাওয়া দাওয়া শেষে রুমে যেতেই ঐশী বলল, ভাইয়া আম্মুকে ডাকো। কেন? আমি তো শাড়ি পরতে পারি না, আম্মুর কাছ থেকে শাড়ি পরা শিখে নেব। শোন ঐশী, কারো কথায় কান দিবি না। তুই যেমন সবসময় তো এমন ভাবেই থাকবে। অন্যের কথায় কান দিয়ে কেন নিজের অস্তিত্বকে ভুলে যাবে? যে তোকে পছন্দ করবে, তোর সবকিছু জেনেই পছন্দ করবে। এখন ঘুমা, অনেক রাত হয়ে গেছে। কিন্তু শুতে গিয়ে বাঁধল বিপত্তি। তাদের খাটটা বড় না, অনেকটাই ছোট। তবুও শুয়ে পড়ল দুজনে। রাতটা ফোন গভীর রাত প্রায়। ঐশী শীতে আকাশের বুকের মধ্যে গিয়ে গুটিসুটি মেরে শুয়ে পড়ল। হঠাৎ বুকের মধ্যে কারো উষ্ণ পরশ পেতেই আকাশের ঘুম হালকা হয়ে গেল। চোখ খুলে দেখল ওই সে তার বুকের মধ্যে গুটিসুটি মেরে শুয়ে আছে। আকাশ কাঁথা জড়িয়ে নিল। অনেকক্ষণ চেষ্টা করার পর ঘুম আসছে না। সে তো একটা পুরুষ মানুষ, এত কাছে বোধহয় স্ত্রী থেকে নিজেকে কেমন করে কন্ট্রোল করবে। সমস্ত শরীরের ভেতর বিদ্যুৎ খেলা করছে। নিজেকে অনেক বুঝালো যাতে সে কোনো অঘটন না করে, তবুও নিজেকে শান্ত করতে পারছে না। শেষে না পেরে ঐশীকে গভীর আলিঙ্গন করলো। স্পর্শগুলো অবাধ্য হতে লাগলো। ঐশীর ঘুম ছুটে গেল। এক ঝটকায় সরে আসলো।
কি হচ্ছিল বোঝার চেষ্টা করছি না। কিছুক্ষণ পরে বুঝতে পেরে অবাক চোখে আকাশের দিকে তাকানো। আই ক্যান্ট কন্ট্রোল। আমি তোকে বলেছিলাম আমার কাছে না আসতে, তুই কেন আমার কাছে এলি? ভাইয়া মনে হচ্ছে আপনি ঠিক নেই, আপনার চোখগুলো কেমন লাল দেখাচ্ছে। উঠুন। আকাশ ঐশীর কোনো কথাই শুনব না। সে যেন অন্য জগতে হারিয়ে গেছে। টান দিয়ে ঐশীকে নিজের খুব কাছে আনলো, তারপর ঐশীর গলায় মুখ ডুবিয়ে দিল। ঐশী ছোটাছুটি করার চেষ্টা করলো, কিন্তু আকাশের শক্তির কাছে সে নগণ্য। আকাশ যেন উন্মাদের মতো আচরণ করছে। ভাইয়া ছাড়ুন, আপনার কি হয়েছে? আপনি এমন করছেন কেন? আপনি হুঁশে নেই ভাইয়া। ঐশী নিজেকে ছাড়াতে না পেরে হঠাৎ চোখ পড়লো বিছানার সাইড টেবিলের উপর রাখা পানির গ্লাসের উপর। অনেক কষ্টে গ্লাসটা হাতে নিয়ে পানি আকাশের মুখে ছুঁড়ে মারলো। পানি ছুঁড়ে মারার সাথে সাথে আকাশ ঐশীকে সরিয়ে দিল। সরি। দ্রুত বিছানা ছেড়ে উঠে বারান্দায় চলে গেল। ঐশী কিছুক্ষণ সময় পর নিজেকে ধাতস্থ করে সে নিজেও বারান্দায় চলে গেল। বারান্দায় ঐশীর উপস্থিতিতে আকাশ বলল, ঐশী প্লিজ এখন আমার কাছে আসিস না, নিজেকে অনেক কষ্টে সামলিয়েছি, এখান থেকে যা। ঐশী তবুও গেল না, ঠায় দাঁড়িয়ে রইল। তারপর বলল, আমি চাই না আমাকে কেউ ভালোবাসাবিহীন স্পর্শ করুক। আমি আপনাকে ভালোবাসি, কিন্তু আপনি তো আমাকে ভালোবাসেন না ভাইয়া। ঐশীর কথায় আকাশ চমকে পিছন ফিরে তাকালো ঐশীর দিকে। অবাক দৃষ্টিতে ঐশীর দিকে তাকিয়ে রইল। কি বললি আবার বল? আমি চাই না আমাকে কেউ ভালোবাসাবিহীন স্পর্শ করুক। আমি আপনাকে ভালোবাসি, আপনি তো আমাকে ভালোবাসেন না। এতদিন হয়ে গেল, তুই কি এখনো আমাকে বুঝতে পারিসনি ঐশী? তুই কি আমার চোখেও তোর জন্য ভালোবাসা খুলে পাসনি? সত্যি করে বলবি, তুই সত্যি বোঝাতে পারিসনি আমি তোকে কতটা চাই? কখনো কখনো কিছু জিনিস মুখে বলতে হয়। তার মানে তুই বলতে চাস আমি যেন তোকে ভালোবাসি, কথাটা বলি? হঠাৎ আকাশ পাশে থাকা ফুলের টব থেকে একটা বাগান বিলাস ফুল হাতে নিয়ে ঐশীর সামনে হাঁটু গেড়ে বসে বলতে লাগলো, জানি না কখন তোকে কিভাবে ভালোবেসে ফেলেছি, আমি নিজে বুঝতে পারিনি। এখন এক পলক তোকে না দেখলে আমার বুকের ভিতর পুড়ে ছাই হয়ে যায়। কখন কিভাবে তোর উপর আমি এত নির্ভর হয়ে গেছি আমি নিজেও জানি না। আমি তোকে খুব ভালোবাসি বেশি। আমাকে কি গ্রহণ করা যায় আর আমার বাচ্চার মা হবি? এমন করে কেউ প্রপোজ করে? জীবনে প্রথম শুনলো কেউ কাউকে বাচ্চার মা হওয়ার জন্য প্রপোজ করে। কাপা কাপা হাতে ফুলটা ঐশী নিয়ে নিল। ফুল নেওয়ার সাথে সাথে আকাশ চট করে উঠে দাঁড়িয়ে ঐশীকে জড়িয়ে ধরলো। তারপর বলল, চল, অনেক রাত হয়েছে, এখন ঘুমাতে হবে। ঐশী আকাশকে নিয়ে যেতে নিলে হঠাৎ ঐশী আকাশকে জড়িয়ে ধরে বুকে মুখ ঘষতে লাগলো। আকাশ যেন আবারও নিয়ন্ত্রণ হারাবে। ঐশী, তুই কি আমাকে মেরে ফেলার প্ল্যান করছিস? এখন কিছু অঘটন হয়ে গেলে আমার কিন্তু কোনো দোষ নেই, সব দোষ তোর। আকাশের এমন কথা শুনে ঐশী মাথা উপর নিচ নাড়ালো। আকাশ যেন এটাই অপেক্ষায় ছিল। এক ঝটকায় বেশি করে তুলে নিল। ঐশী লজ্জায় আকাশের ঘাড়ে মুখ গুজল। আকাশ ঐশীকে বিছানায় শুয়ে দিয়ে ঐশীর কোমল ঠোঁটকে নিজের ঠোঁটগুলো দ্বারা সিক্ত করে দিল। ঐশীও আর না পেরে আকাশের চুল খামচে ধরল। আকাশকে উন্মাদ করার জন্য এতটুকুই যথেষ্ট ছিল। একে একে নিজের শার্টের বোতামগুলো খুলে ফেলল। ঐশীর গলায় মুখ ডুবিয়ে দিল। যত সময় যাচ্ছে সে যেন এক অন্য আকাশকে আবিষ্কার করছে, যে ভালোবাসার জন্য উন্মাদ। ধীরে ধীরে তাদের মাঝখান থেকে সকল পর্দা সরে গেল, মিশে গেল দুটি শরীর। রাত যত গভীর হচ্ছে ভালোবাসাও তত গভীর হচ্ছে। বহুদিন পরে মিলে গেল দুটি তৃষ্ণার্ত হৃদয়, যারা নিজেদের তৃষ্ণা মিটিয়ে নিচ্ছে। থাক না তারা তাদের মতো, আমরা আর ডিস্টার্ব না করি।